সবাইকে স্বাগতম ফ্যান্টাসি ফুটবল প্লেয়ার্স অফ বাংলাদেশের আজকের প্রোগ্রামে। আজকে আমরা কথা বলবো গেম উইক 38 নিয়ে, যেটা ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ গেম উইক। আমাদের সাথে আছেন আমাদের কো ফাউন্ডার এহসান হক ভাই। আমাদের গেস্ট হিসেবে আছেন ক্রীড়া সাংবাদিক ফারজানা পমি, আর আমাদের অনেক দিনের পরিচিত মুখ বেলাল হোসেন ভাই, আর মঞ্জুরুল হাসান নাসিম, এবারের আমাদের নকআউট কাপের ফাইনালে যিনি চলে গিয়েছেন। আমরা সবার সাথেই কথা বলবো। সবার আগে আমি শুরু করব আমাদের এহসান হক ভাইকে দিয়ে, তারপর আমরা যাব আমাদের অতিথি ফারজানা পমির কাছে। সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের শেষ লাইভে এসেছি। আমি আসলে আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ইস্যুটা নিয়ে কথা বলতে চাই। আমি শুরুতে বলবো মঞ্জুরুল নাসিম, আপনি তো নকআউটের ফাইনালে উঠে এসেছেন। অহনা ইভার সাথে আপনার ফার্স্ট রাউন্ডের একটা রাউন্ড হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডে আপনি যাচ্ছেন। হাউ ওয়াজ ইউর জার্নি ইন এফপিএল দিস ইয়ার? প্লিজ লেট আস নো। আমি আসলে এবার খুব বেশি এক্সপেক্ট করি নাই, সত্য কথা বলতে। প্রথম যখন কেওসিটা হয় সেটাতে আমি ফাইনালিস্ট ছিলাম, ওটাতে রানার আপ ছিলাম আর কি। তো এরপর থেকে পরের বার ভাবছিলাম যে পরের বার চ্যাম্পিয়ন হব, কিন্তু নকআউট খেলা কখন কি হয়ে যায় বলা তো মুশকিল। তো পরের বারও সফলতা নাই, তারপরের বারও নাই, তারপরের বারও নাই। এবার এর জন্য কোনো এক্সপেকটেশন ছিল না। এমনকি রিস্টার্টের আগে যে লাস্টটা হলটাতেও আমি 10 পয়েন্টে পিছাইছিলাম। আমার আসলে খেয়ালও ছিল না যে কেওসি টুর্নামেন্ট হচ্ছে, আমি অলরেডি ভুলেই গেছি। তো কেমনে কেমনে কপালের জোরে আর কি ফাইনাল পর্যন্ত আসছি। এমনকি গত ম্যাচটাতে আমি জিতছি, মানে সেমিফাইনালে 1 পয়েন্টে। অ্যান্টনিওর বিপি দেওয়ার কথা ছিল 30। একবার আমি এফপিএল এর অ্যাপে চেক করলাম 30 দিবে, মানে বোনাস পয়েন্ট 1 দিবে। 5 মিনিট পর দেখি তার বিপি হয়ে গেল 24। এই 30 থেকে 24-এ নামার ফলে আমি আসলে ফাইনালে চলে গেছি। এটা পুরো আনএক্সপেক্টেড। আর কেওসি আসলে যতগুলো টুর্নামেন্ট আমি খেলছি এর মধ্যে সবচাইতে এক্সাইটিং আমার কাছে এটাকে মনে হয়েছে, যেহেতু এটা একটা নকআউট 2 লেগের ম্যাচ। তো ওভারঅলই বলতে গেলে এখন পর্যন্ত যেহেতু ফাইনালে গেছি মোটামুটি ভালোই, যদিও ফার্স্ট রাউন্ডটা 3 পয়েন্টে হেরে আছি আর কি আমি। আচ্ছা, তো অহনা ইভা আপনার থেকে 3 পয়েন্টে এগিয়ে আছে। হ্যাঁ, ওনার স্টারলি ওনাকে আসলে আগায় দিচ্ছে। গ্রেট, উইশিং ইউ বেস্ট অফ লাক। আমরা আসলে অহনা ইভাকে আজকে এক্সপেক্ট করেছিলাম, ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। এনিওয়েজ, ফারজানা পমি, আপনি আমাদের এই যে তো একজন টিভিতে ওয়েল নন ফেস আমাদের ক্রীড়া জগতের আর কি। ফুটবল নিয়ে আপনারা কিভাবে দেখেন যে ফুটবল খেলাটায় যে আমাদের দেশের একটা বিশাল সংখ্যক ফুটবল মানুষ যে এখনো ফুটবল দেখে, এই জিনিসটাকে আপনারা কিভাবে ফিল করেন? বা এই আপনি কিভাবে কি মনে করতেছেন যে ফুটবলটা যে আমরা তো পাগলের মতো দেখি আমরা অনেকগুলা মানুষ, এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখেন? ক্রিকেট ছাড়াও ফুটবলটাকেও আপনি কিভাবে দেখছেন আর কি আমাদের এই ফুটবল প্রেমটাকে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ শুরুতেই আমাকে আপনাদের এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। এবং যিনি কিছুক্ষণ আগে কথা বললেন, মানে ফাইনালিস্ট যিনি আপনাদের, ওনাকে আমি কংগ্রেচুলেশনস। এবং অহনা ইভা একজনের কথা বললেন, তাকেও অনেক অনেক কংগ্রেচুলেশনস। এবং এটা খুবই ভালো লাগছে যে মানে একজন মেয়ে ফাইনালে চলে এসছে, এবং মেয়েরাও এখন মানে ফুটবল, ইউরোপিয়ান ফুটবলটা অনেক বেশি ফলো করে। এটা আসলে অনেকে মানতে চায় না যে মেয়েরা এটা ফলো করে। তো এটা একটা ভালো, খুব ওনাকে আজকে এখানে পেলে খুব ভালো হতো, যে খুব ভালো একটা প্রমাণ যে মেয়েরা ইউরোপিয়ান ফুটবলটা অনেক বেশি ফলো করে এখন আগের চাইতে। এবং ওনার চাইতেও যিনি আরেকজন আছেন ফাইনালিস্ট ছেলে, তার চাইতেও তিনি 3 পয়েন্টে এগিয়ে আছেন। এটা অনেক ভালো ব্যাপার। ওনার জন্য তো শুভকামনা থাকলেই, পাশাপাশি মেয়ে যিনি আছেন তার জন্য আমার অনেক বেশি শুভকামনা থাকলো যে উনি চ্যাম্পিয়ন হয়ে মানে একটা নতুন কি বলে নতুন একটা চমক সৃষ্টি করুক সবার কাছে। আর যেটা আপনি বললেন যে ফুটবল এখনো বাংলাদেশের কিছু মানুষ দেখে, বাংলাদেশের কিছু মানুষ দেখে বলতে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যারা খেলা পছন্দ করে, খেলা প্রেমী, তাদের মধ্যে এখন পর্যন্ত মানে বেশিরভাগ খেলা প্রেমীর
মানে ক্রিকেট, যদিও আমরা অনেক ক্রেজি ক্রিকেট নিয়ে, ইভেন আমি নিজেও ক্রিকেটটাই সবচেয়ে বেশি দেখা হয়, তারপরে আমি বলবো যে বাংলাদেশের মানুষের প্রাণের খেলা বলতে এখনো কিন্তু সেই ফুটবল। কারণ কি দেখেন, বাংলাদেশের ফুটবলের সেই 80-র জৌলুস কিন্তু এখন আর নেই, 80-র দশকে। তারপরও ইউরোপিয়ান ফুটবলটা দেখে বলেই কিন্তু সেই জৌলুসটা নেই বলে আমার মনে হয়। বিশেষ করে যখন ওয়ার্ল্ড কাপ চলে আসে তখন কিন্তু দেখতে পারেন যে বাংলাদেশের মানে ফুটবল ক্রেজি নেশনের আমার মনে হয় না পৃথিবীর আর মানে ওয়ার্ল্ড কাপে খেলে না এরকম আর কোনো দেশে, ওয়ার্ল্ড কাপ না খেলুর আর কোনো দেশে ফুটবল নিয়ে এতটা উন্মাদনা হয়। প্রত্যেকটা বাড়ির ছাদ, প্রত্যেকটা মানুষ বলেন পরিবারের, প্রত্যেকটা ইউনিভার্সিটি বলেন, প্রত্যেকটা দোকান বলেন, তখন ফুটবলই ফুটবল। কিন্তু যেটা আমরা ক্রিকেট খেলুড়ে দেশ হলো মানে আমরা কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সেরকম ক্রেজিনেস দেখি না। এটা খুবই স্বাভাবিক, কারণ ক্রিকেটটা যেহেতু খুব কম দেশের মানুষ খেলে। সো আমার বিশ্বাস যে ফুটবলটা এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের সবচাইতে প্রাণের খেলা, সবচাইতে মানে ক্রিকেট এখনো সেই জায়গাটা কিন্তু দখল করতে পারেনি এবং পারবে বলে আমার মনে হয় না, কারণ ক্রিকেটটা কিন্তু খুবই ছোট একটা খেলা, খুবই কম সংখ্যক দেশ এটা দেখে। কিন্তু ফুটবলের যে উন্মাদনাটা বা ফুটবলের যেই বৃহৎ জায়গাটা, এটা কখনোই অন্য খেলা নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমার অন্তত মনে হয় না। আপনি গ্রামগঞ্জ বলেন বা যেখানেই বলেন, সবখানে কিন্তু দেখতে পারবেন যে ছেলেপেলেরা কিন্তু ফুটবলই খেলছে। আপনি একটা জায়গায় ধরেন ঢাকা থেকে একটা গ্রামের দিকে যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে বাসে ক্রিকেট খেলছে, এই দৃশ্য আমরা দেখি, কিন্তু ফুটবলটাই কিন্তু সবচেয়ে বেশি দেখি। সো ফুটবলই বাংলাদেশের মানুষের আসলে প্রাণের খেলা এখনো পর্যন্ত আমি বিলিভ করি। বিশেষ করে বাংলাদেশ দল যখন, বাংলাদেশের ন্যাশনাল টিম গত কয়েক বছর ধরেই খারাপ খেলছিল, ভুটানের কাছে হারের পরে কিন্তু আমাদের এখন যিনি কোচ আছেন, যে মিডিয়া বা ভালো কিছু প্লেয়ার আমরা পেয়েছি, জামাল ভুঁইয়া সহ আরো কিছু, ওরা আসার পরে যখন একটা চেঞ্জ হলো, ফিটনেস একটু বেড়েছে বা আমরা কিছু ভালো রেজাল্ট করছি, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটাতে ইন্ডিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ একটা গোল করে ড্র করেছে, কিংবা তার আগে যখন কাতারকে বাংলাদেশ হারিয়েছে, তখন দেখেছি যে ফুটবলের কি পরিমাণ উন্মাদনা, বা প্রত্যেকে জানতে চাইছে যে বাংলাদেশের ফুটবল টিম কেমন করছে, কি অবস্থা, কারা আসছে কারা যাচ্ছে। আমার মনে হয় যে বাংলাদেশের ফুটবলেরও সুদিন আবার আসবে, ক্রিকেটের জায়গাটা হয়তো আবার তারা দখল করে নিতে পারবে। এইরকম কিছু কিছু আসলে আমাদের প্লেয়ার দরকার। আমাদের যিনি কোচ আছেন, কোচিং স্টাফরা আছেন, তারা এখন খুবই ভালো। আরো যদি কোনো কিছু, যদি ভালো প্লেয়ার আমাদের পাওয়া যায়, বা আরো সামনে আমাদের আরো 4-5টা রিসেন্টলি আছে, আগামী মাস অক্টোবর নভেম্বরে 4টা এফসি এবং বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে, এগুলোতে যদি বাংলাদেশ দল ভালো করে এবং সামনে ম্যাচগুলোতে ভালো করে, আমার ধারণা ফুটবলের জোয়ারটা খুব শীঘ্রই আবারও চলে আসবে। কিন্তু সো ফুটবল এখনো বাংলাদেশের মানুষের প্রাণের খেলা। আর আমরা যদিও ক্রিকেটটাই বেশি কভার করি, তারপরেও ফুটবলের খোঁজ খবর আমাদের রাখতেই হয়, কারণ এই যে বললাম যে ফুটবলের মানে বাংলাদেশের ভক্তদের অনেক বড় একটা অংশ কিন্তু ফুটবলের খোঁজ খবরই জানতে চায়। আচ্ছা, ফারজানা পমি, আপনি তো বললেন যে 80-র দশকে যখন আমাদের ফুটবলের উন্মাদনাটা আরেক রকম ছিল, আপনি কি মনে করেন কি কারণে সেই উন্মাদনাটা হারিয়ে গেল? এইটার আসলে কারণ তো এইভাবে এক কথায় বলা সম্ভব না, বা এত অল্প সময়েও বলা সম্ভব না। নানান পক্ষ আছে, বিপক্ষ আছে, এক একজন এক একজনকে দোষ দেয়। কেউ এই বর্তমান যে সভাপতি আছেন সালাউদ্দিনকে দোষ দিচ্ছেন, তার সঙ্গে যারা দায়িত্বে আছেন তাদের প্যানেলকে দোষ দিচ্ছেন যে এইবার সহ 12 বছর 3টা মেয়াদ তাদের হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, তারা দায়িত্বে আছেন, কেন ফুটবলের উন্নতি করতে পারলে না। কিন্তু আপনি দেখেন, যদি আমরা তারও পেছনে যাই, তার আগে যারা দায়িত্বে ছিলেন, তিনি যখন দায়িত্ব নিয়েছেন তখন বাংলাদেশের র্যাঙ্কিং এর যে অবস্থা ছিল, মাঝখানে উন্নতি হয়েছে, এখনো কিন্তু খুব বেশি পার্থক্য নাই, র্যাঙ্কিং এর একই অবস্থা। সো ফুটবলের অবস্থাটা খারাপ হয়েছে কিন্তু সেই 90-এর শুরু থেকেই, বা সালাউদ্দিন ক্ষমতায় এসেছে কত সালে, এখন 2008 এসছে। আমরা কিন্তু সেই 2000 থেকে 2003 তে বোধহয় লাস্ট সাফ জিতেছিলাম আমরা, এরপর আমাদের কিন্তু আর কোনো ট্রফি নেই। সো এই বিংশ শতাব্দীর শুরু থেকেই কিন্তু বাংলাদেশের ফুটবলের অবস্থা খুব খারাপ। আগে থেকে যারা ছিল তারা সেরকম ভাবে, আমাদের ক্রিকেটটা এখন যেভাবে যাচ্ছে সেরকম ভাবে কিন্তু পাইপলাইন তৈরিতে আমাদের মনোযোগ নাই। ঘরোয়া খেলা, তৃণমূলের খেলা, আমরা বারবার বলছি যে এগুলোতে জোর দিতে হবে, এগুলোতে জোর দিতে হবে, সেই জোরটা কিন্তু ওই সময়টায় ফুটবলে দেওয়া উচিত ছিল, যেটা দেয়নি, এবং এখন স্টিল নাও সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভ করতে পারেনি। তো এই জিনিসগুলো করতে পারেনি বলে কিন্তু আজকের ফুটবলের এই অবস্থা। সেই অনেক দিন ধরে আমরা দেখছি মামুনুল খেলছে, তপু বর্মন খেলছে, ওয়ালি ফয়সাল খেলছে, এই নামগুলোই ঘুরে ফিরে 2-1 আসলো। সেই জামাল ভুঁইয়া আসলো, তাও কি সে বাংলাদেশের ভেতর থেকে আসতে পারলো? বাংলাদেশে এত ছেলে পেলে ফুটবল খেলে, তারপরে আমরা একজন জামাল ভুঁইয়া বাংলাদেশ থেকে আনতে পারলাম না। আমাদের এক প্রবাসী, ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়াকে আমাদের নিয়ে এসে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন বানাতে হলো। সাদউদ্দিন খুবই প্রতিভাবান একজন ফুটবলার, অনেক বয়স কম, কিন্তু
মানে তাকেও তো ধরে রাখার একটা ব্যবস্থা করতে হবে। কিংবা আপনার মনে আছে কিনা 2015 যখন বাংলাদেশের আন্ডার 15 টিম সম্ভবত ছিল, সেটা বা নাকি আন্ডার 16 টিম, তারা সাফ চ্যাম্পিয়ন হলো, বা আন্ডার 16 টিম সম্ভবত তারা সাফ চ্যাম্পিয়ন হলো, তাদেরকে ধরে রাখার আমরা কি ব্যবস্থা করেছি? অসংখ্য প্লেয়ার ছিল সেখানে যারা অনেক ভালো করতে পারে, যারা আমাদের যদি ইউরোপ কান্ট্রির কোনো দেশ হতো তাদেরকে ধরে রাখার অবশ্যই ব্যবস্থা করা হতো। তাদেরকে দিয়ে তারা একজন সুয়ারেজ বানানোর পরিকল্পনা করতো, একজন সালে বানানোর পরিকল্পনা করতো, এরকম প্লেয়ার বানানোর পরিকল্পনা করতো। আমরা কি সেই পরিকল্পনাটা করেছি? বরঞ্চ যখন 2-3 বছর পার হলো তখন আমরা পত্রিকায় কি দেখলাম যে তাদের একজন হচ্ছে পুলিশের কনস্টেবল, যে গোলকিপার ছিল, যার যার নৈপুণ্যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইনালে প্রতিপক্ষকে রুখে দিয়েছিল, সেই ছেলেটা ফয়সাল, সে পুলিশের কনস্টেবল। তার কাছ থেকে জানতে পারলাম যে তার টিমের অন্যান্য মেম্বারদের কি খবর। তার টিমের মেম্বাররা হচ্ছে একজন ফরিদপুরের ডিসি অফিসে ওখানে কাজ করছে সুইপার হিসেবে, কেউ কেউ জমি বেচে ইয়েতে চলে গেছে, কি বলে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে তারা চলে গেছে। তো এই দায়িত্বটা তো অবশ্যই ফেডারেশনের। এটা শুধু যে বর্তমান ফেডারেশনের ঘাটতি, যে এখন যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই দায় দিতে হবে বর্তমান ফুটবলের এই অবস্থার জন্য, কিন্তু শুধু যে তারা দায়ী তা না, তাদের আগে যারা ছিল তারা কি করে গেছে তাদের কাছেও এই প্রশ্নটা থাকছে। বা এখন যে আবার ইলেকশন হবে, নতুন একটা পক্ষ আসবে, আপনি কাকে আনবেন বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য? রাতারাতি কে সে চেঞ্জ করে দিতে পারবে? সেই মানুষটা কোথায়? সো আমাদের ফ্যানদেরও, এই যে আপনাদেরও কিছুটা দায় আছে। আপনারা কি বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়ে রেগুলার খেলা দেখেন, লিগের খেলা দেখেন, বা বাংলাদেশের লিগ যখন চলে তখন কি আপনারা বলতে পারেন যে বাংলাদেশের কয়টা প্লেয়ারকে আপনারা চিনেন? আমি ব্যক্তিগতভাবে যেমন যাই, এবং আমি যখন যাই তখন মোহামেডান সবসময় যেতে, আপনি কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে সবাই তো মানে এই জিনিসটা আরো বেশি হতে হবে। মানে আমি ছোটবেলায় ক্লাস 1 এ থাকতে ঢাকা স্টেডিয়ামের যে অবস্থা দেখছি, এখন আমি যখন যাই কারণ তখন সেই অবস্থা তো নাই। ছিল না। তখন অগ্রণী ব্যাংক আর ব্রাদার্সের খেলায় যে পরিমাণ দর্শক হয়েছে, এখন মানে ইভেন মোহামেডান বা আবাহনীর খেলাও সেরকম দর্শক আমরা দেখি না। না, আপনি যখন ক্লাস 1 এ ছিলেন তখন বাংলাদেশে কিন্তু স্যাটেলাইট ছিল না ওইভাবে। ইউরোপিয়ান ফুটবলারদের পায়ের জাদু ওইভাবে কিন্তু বাংলাদেশের ভক্তরা দেখে নাই। সপ্তাহে শুক্রবার দিন যখন রোড টু এমপ্লি বা সিরিয়ার হাইলাইটস দেখাতো, সেটাই দেখতে হতো। হ্যাঁ, সেইটাই দেখতো। বা শনিবারে বোধহয় একটা প্রোগ্রাম হতো বিটিভিতে, কি যেন একটা প্রোগ্রাম দেখাতো, হাইলাইটস, আমার ঠিক মনে নেই পুরোপুরি। সবাই আমার ভাইরা দেখতাম যে সেটা দেখতো, বা এখনো শুনি অনেকের কাছ থেকে। তো এইভাবে তো রাত জেগে জেগে সবাই সবকিছু দেখতে পারে না, মানে তখনকার মতো পারতো না। এখনো যদি ওই ফুটবল না দেখতে পারতো, এই যে আমাদের ফুটবলাররা কাদা পানিতে খেলে, পড়ে যায়, মাঠের মান খারাপ, ফুটবলারদের ফিটনেস নাই, আমার ধারণা সেই খেলা দেখবার জন্য অনেক দর্শক হচ্ছে যেত বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এবং দর্শক দেখেই কিন্তু ফুটবলারদের খেলার মান অনেক বেড়ে যেত। সো এটা ফেডারেশনের যেমন দায়িত্ব নিতে হবে, আমাদের ফুটবলারদেরও কিছু দায়ভার আছে। তারা নিজেদের প্রতি সেরকম সচেতন না, কিন্তু তাদেরকে আসলে দায় দিলে হবে না, কারণ পরিবেশ পরিস্থিতি ওরকম। তারা খেলছে, কিন্তু তাদেরকে তো আমাদের এনকারেজ করা লাগবে। আমরা ক্রিকেটারদের খেলা দেখতে যেভাবে মাঠে যাই, যেভাবে তারা স্টারডাম পায়, এটার কানাকড়ি যদি আমাদের এখনকার ফুটবলাররা পেত, আমাদের ফুটবলের অবস্থা নিঃসন্দেহে আরো অনেক বেশি ভালো থাকতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু ক্লাব কালচারটাই নাই। অন্যান্য দেশে আমি 2-1টা দেশে গিয়েছি এবং ক্লাবগুলো দেখেছি, সেখানে কি ক্লাব কালচার আর আমাদের কি ক্লাব কালচার। আপনি দেখেন অন্যান্য দেশে ফুটবলার তৈরি করতে না পারলে ক্লাব কয়টা ফুটবলার তৈরি করে, আর আমাদের দেশের ক্লাবগুলো কয়টা ফুটবলার তৈরি করে। আমাদের ফুটবলার তৈরি না হলে আমরা ফেডারেশনকে দায় দিই, ক্লাবগুলোকে কয়জন দায় দিতে পেরেছে, বা ক্লাবগুলোর উপর বিভিন্ন নিয়ম চাপিয়ে দিয়ে ফেডারেশনকে সেগুলো মানতে বাধ্য করতে পেরেছে? পারেনি। আমাদের ফেডারেশন ক্লাবগুলো চালায় না, মনে হচ্ছে যে ক্লাবগুলোই আসলে ফেডারেশন চালায়, ক্লাবগুলোর কাছেই ফেডারেশন জিম্মি। সো সব দায়িত্ব ফেডারেশনের তো আসলে একা না, মানে ক্লাবগুলোকে দায়ভার নিতে হবে। এখন কিছু কিছু ক্লাব আসছে, বসুন্ধরার ক্লাবটা যেমন আমি দেখেছি, তাদের নিজস্ব ভাবে তারা প্লেয়ার তৈরি করছে, ভালো কোচ আনছে, বাহির থেকে ভালো প্লেয়ার আনছে, এবং নিজেরা একাডেমি করেছে। যে চেষ্টাটা সাইফও করেছিল, কিছু সাইফ স্পোর্টিং ও কিছুটা করেছিল। তবে এর মধ্যেও আবার অনেক রকম পলিটিক্স চলে আসে সাইফের ব্যাপারে যদি বলতে হয়, সেগুলো আসলে অন্য আলাপ বলে শেষ করা যাবে না সবকিছু। তো ক্লাবদেরকেও আসলে দায় নিতে হবে। আমি আমি অনেকটাই ওনার সাথে একমত, আবার কিছু কিছু জায়গায় দ্বিমত আছে, বাট ওই জায়গাগুলোতে এখন আসলে কথা বলতে চাচ্ছি না। রিয়েলি নাইস টু হিয়ার ফ্রম হার যে আমরা তো ফুটবল নিয়ে আসলে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেটার সাথে আমি পুরোপুরি একমত ওনার সাথে, সেটা হচ্ছে আমাদের প্রেম কিন্তু আসলে ফুটবলের সাথেই ছিল। বিয়ে হয়েছে ক্রিকেটের সাথে, বাট আমাদের প্রথম প্রেম এটা আমাদের ফুটবলের সাথে, ফুটবলের সাথেই আমাদের ভালো লাগা। আর যে জিনিসটা হচ্ছে, আজকে কোয়ালিটি ফুটবল যখন টিভিতে দেখা যায়, তখন মানুষ কেন স্টেডিয়ামে যাবে?
সেটাই হচ্ছে কথা আর কি। এই যে আমরা যেখানে যেই স্ট্যান্ডার্ডের ফুটবল আমরা দেখি, বাট আমি মনে করি বাংলাদেশের ফুটবল গত ৩-৪ বছর অনেক এগিয়েছে। আমার ব্যক্তিগত অভিমত। এহসান ভাই, আমার এখানে আপনার সাথে একটা দ্বিমত আছে, সেটা হচ্ছে যে আমরা ঠিক আছে বলতে পারলাম যে আমরা বাংলাদেশের ফুটবল হয়তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের না, কিন্তু আপনি মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার কথাও যদি ভাবেন, তারাও তাদের সাথে যে আমাদের পার্থক্য খুব বেশি তা কিন্তু না, কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াতে কিন্তু ওদের দর্শকরা কিন্তু রেগুলার খেলা দেখতে যাচ্ছে এবং ওদের নর্মাল ম্যাচও কিন্তু প্রচুর দর্শক হচ্ছে। সো না, আমি আমি মালয়েশিয়া সিঙ্গাপুরের ব্যাপারটাতেই যাচ্ছি। আমাদের আসলে মডেল হিসেবে ইউরোপকে টার্গেট না করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডকে মডেল করা উচিত। বাট যেটা হচ্ছে আমি যেটাতে ইমপ্রেসড হচ্ছি গত 3-4 বছর ধরে, সেটা হচ্ছে জামাল ভুঁইয়াদের যুগটা যেখান থেকে শুরু হয়েছে আর কি। সেখান থেকে আমাদের ফিটনেস লেভেল অনেক বেড়ে গিয়েছে। জামাল ভুঁইয়া আসলে কেন ইন্টিগ্রেটেড হয়েছে বাইরে থেকে এসে, কারণ সে একটা একাডেমি থেকে ফুটবল শিখে আসছে। আমাদের দেশে এই ধরনের একাডেমি করলে মানুষ ট্রোল করে। মানুষজন একজন এখন এই চলতেছে, এই একটা লোক যে খালি ভিডিও দেয় ইয়েতে ফেসবুকে, উনি যে যে সুমন, হ্যাঁ ফুটবল একাডেমি করার চেষ্টা করছে। ফানি, ওনাকে মানুষ হাসতেছে, বাট আমি তাকে খুব অ্যাপ্রিসিয়েট করতে চাই যে এই একটা সময় উনি হয়তো এখন উনার ভিলেজে গেছেন বা উনার এরিয়াতে গেছেন, বা সবসময় হয়তো উনি যান, আমি জানি না। বাট জিনিসটা হচ্ছে পিপল আর ট্রাইং। আসলে শুধুমাত্র সালাউদ্দিনকে দোষ দিলে বলা যাবে না, আসলে এটা একটা কম্বাইন্ড একটা জিনিস। হ্যাঁ মানে ব্যাপার হচ্ছে ফেডারেশনকে মানে অ্যাকাউন্টেবল করার রেসপন্সিবিলিটি তো বাকিদের, ওটা তো ফেডারেশনের ইয়ে না। আপনি যদি অ্যাকাউন্টেবল না করতে পারেন তাহলে মানে যে কেউ তো সেরকম ভাবেই মানে অ্যাকাউন্টেবিলিটি ছাড়াই কাজ করতে চাইবে, তার যদি জবাবদিহিতা না থাকে। এক্স্যাক্টলি। এনিওয়েজ বেলাল ভাই, আপনি অনেকক্ষণ ধরে শুনতেছেন আমাদের কথা। বেলাল ভাই, হ্যাঁ বেলাল ভাই, আপনি ক্যামেরাটা একটু উপরে করে আপনাকে আর একটু ক্যামেরার ভিতর নিয়ে আসবেন। আর এবার আপনার কাছে কোশ্চেন হচ্ছে, আপনি তো আমাদের এফএফপিবির ফার্স্ট উইনার ব্যাক ইন 2012। সো আপনি আমাদের প্রথম উইনার, প্রথম আপনাকে আমরা চ্যাম্পিয়ন ট্রফি দিয়েছিলাম। আমাদের বাংলাদেশে যে এফএফপিবি প্রথম যাত্রা, আমাদের যে ক্লাসিক লিগের আপনি হচ্ছেন ফার্স্ট উইনার। তো এরপর থেকে বেলাল ভাই আপনার সাথে পরিচয়, প্রতি বছরই এই ফ্যান্টাসি ফুটবল নিয়ে আপনার সাথে টুকটাক কথা হয়। আপনিও রেগুলার খেলে যান, আমিও রেগুলার খেলি। মানে আপনার কাছ থেকে আপনার একটা বিশাল ফ্যান বেস আছে আমাদের এই এফএফটিভি গ্রুপে। সবাই জানতে চায় যে বেলাল ভাই কাকে নিছে, বেলাল ভাই আপনি যাকে নেয় তার নাকি ওই প্লেয়ারই নাকি ভালো করে। তো বেলাল ভাই, আপনার কেমন যাচ্ছে সিজনটা, আর আপনার মিনি লিগ গুলো কি সব আপনি জিতে যাচ্ছেন? না, আমি ফ্যান্টাসি ফুটবল শুরু করি, হ্যাঁ আপনি বলেছেন হাসান ভাই, আমি 2011 শুরু করি। সো ওই সিজনে আমি গেম উইক 2 বা 3 থেকে আমি স্টার্ট করি। সো শুরুতেই তেমন একটা বুঝতাম না মানে প্লেয়ার কাকে নিতে হবে, বা তেমন ট্রান্সফার প্ল্যানও ছিল না। সো ওই সিজনটা আমার মোটামুটি খারাপই গেছে বলা যায়। ওই সিজনের পর আমি মনে করি এই সিজনের স্টার্টিংটা আমার সবচেয়ে খারাপ গেছে, সবচেয়ে খারাপ ছিল এই সিজনের স্টার্টিংটা। আমি শুরুর দিকে কনসেন্ট্রেশনই দিতে পারতাম না। মানে কনসেন্ট্রেশন না দেওয়ার অন্য আরেকটা কারণ আছে, সেটা নাই বলি। সো 4-5 গেম উইক পরও আমি কনসেন্ট্রেশন দিতে পারছিলাম না। মানে ট্রান্সফার প্ল্যানিং তো ছিলই না, ট্রান্সফারটা কি করবো এমনও হয়েছে যে ডেডলাইন চলে গেছে, আমার অ্যাপ নোটিফিকেশন দিচ্ছে 1 ঘন্টা বাকি আছে আর। সো আমি ডেডলাইনের আগে হয়তো কোনো একটা দায়ের সাথে একটা ট্রান্সফার করেছি, এরকম 2-3 গেম উইক আমার গেছে। তো আমি কনসেন্ট্রেশন আনার জন্য আমি যেটা করেছি সেটা হলো আমি একটা স্প্রেডশিট মেনটেন করতাম। তো সেখানে মেনটেন করে মিনি লিগ গুলোতে যে টপার আছে সে টপার আমার চেয়ে কত পয়েন্ট এগিয়ে আছে আমি সেটা মেনটেন করতাম। দ্যাট মিনস প্রতি সানডেতে অফিসে গিয়ে আমি সেটা করতাম যে আমি কত পিছনে আছি, হ্যাঁ টপার আমার চেয়ে কত উপরে আছে বা কত পয়েন্ট বেশি আছে। এটা জাস্ট আমার হলো নিজের কনসেন্ট্রেশন আনার জন্য আর কি। তারপরও লকডাউনের আগে মোটামুটি আমি যে সমস্ত মিনি লিগ গুলো খেলছি ওখানে একটা ভালো পজিশনেই ছিলাম। সো রেস্টার্টের পরে কিছুটা পিছনে পড়ে গেছি। আর গত 2-3 সিজন আমি বলবো মিনি লিগ গুলোতে ভালোই ছিল, ভালো অবস্থানেই ছিলাম, অনেকগুলো ক্লাসিক লিগ জিতেছি, হেড টু হেড লিগেও ফার্স্ট হয়েছিলাম। আর এই সিজনে লকডাউনের আগে পর্যন্ত অনেক ভালো অবস্থানে ছিলাম, ইদানিং কিছুটা পিছনে পড়ে গেছি। দেখা যাক, লাস্ট উইক বাকি আছে, এটাতে কি হয় দেখা যাক। এই আমরুল, তারপর তোমার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে আমি খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারতেছি না।
কিন্তু যেটা হচ্ছে যে মানে আসল ব্যাপারটা হচ্ছে খেলে যাওয়া আর কি, হারি জিতি সেটার থেকে বড় কথা হচ্ছে যে পার্টিসিপেশনটা। এবারের সিজনে আমার খুব একটা কোনো অ্যাচিভমেন্ট নাই বলতে গেলে। আমাদের অফিসের একটা লিগ আছে, সেই লিগটাতে আমাদের আরেক কামরুল ভাই উনি ওটাতে চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন হচ্ছে কি লাস্ট আজকের এই এই গেম উইকে যে জিততে পারবে, আমাদের এখন সেকেন্ড হচ্ছে তিনজন না চারজন, চার যদি 6 গেম উইক জিতছে। তো এই গেম উইকে যে জিতবে সে হচ্ছে কি রানার আপ হবে, তো ওইটার দিকে হচ্ছে আমাদের এখন নজর। আচ্ছা, আসলে আমি আজকে একটু কামরুল ভাইয়ের, এহসান ভাই বলে, আমি একটু এড করবো কামরুল ভাইয়ের সাথে। হ্যাঁ আমি একটু আমার ঘরের কথাই বলে দিই, মানে জনসম্মুখে। সেটা হলো আমার মিসেস মাঝে মাঝে আমাকে বলেন আর কি, যে এই যে খালি খেলে যাও, মানে কি হচ্ছে, গেমটা কি হচ্ছে, অ্যাচিভমেন্টটা কি হচ্ছে। তখন আমি ওকে শুধু বলি, দেখো আমাকে যদি কেউ বলে যে তুমি ফ্যান্টাসি ফুটবল খেলো না, সিজন শেষে তোমার জন্য প্রাইজ আছে, তুমি খেলো না তোমাকে প্রাইজ দেওয়া হবে, তবুও আমার দ্বারা এটা না খেলে থাকা সম্ভব না। এটা বিলাল ভাই রিয়েলি নাইস টু হিয়ার। আসলে এটা আসলে অ্যাডিকশনের মতো একটা ব্যাপার। ফ্যান্টাসি ফুটবলের ইয়ে, তারপরে আপনাদের মতো লোককে পেলে ওই যে ইনসাইড এজ, আমরা ক্রিকেটের যে ভার্সনটা দেখছি আর কি, ওখানে আপনাদেরকে হায়ার করে নিয়ে যেত আর কি, যে ফুটবল ভার্সনের জন্য ইনসাইড এজে ফুটবল ভার্সনে কিভাবে প্রেডিক্ট করতে হবে হু উইল ডু গুড ইন নেক্সট উইক। এনিওয়ে, আমরা আজকে আমি আজকে অনেকগুলো কোয়েরিজ এর আনসার দিচ্ছিলাম। আমরা লাস্ট গেম উইকেট চলে আসছি। তো লাস্ট গেম উইকে চলে আসার পর সবাই মিনি লেগে কভার করতেছে, অবভিয়াস রিজনে আমরা অনেক কথা বলছি। ডাইরেক্টলি এখন ফ্যান্টাসি ফুটবল রিলেটেড কথায় চলে আসি। এই উইকে আমরা চিন্তা করতেছি ফ্রি হিট দিবে অনেকে, বাট অবভিয়াস পিক কাকে লাগবে আর কি, এই উইকে কাকে সবচেয়ে ভালো খেলতে দেখতেছি আমরা, এটা নিয়ে নাসিম তোমার কি মত? তোমার তো টিমের কথা আছে। আমি তোমার ট্রান্সফার নিয়ে জিজ্ঞেস করবো না, যেহেতু আই হোপ ওখানে এইভাবে এটা দেখবে। সো তোমার ট্রান্সফার নিয়ে বলবো না, বাট হোয়াট ইউ আর এক্সপেক্টিং ফ্রম দিস গেম উইক? আমার এই গেম উইকে একটাই চাওয়া, স্টার্লিং যেন কিছু না করে। কারণ আমার স্টার্লিং কাভার দেওয়া সম্ভব না, আর অপোনেন্টের স্টার্লিং আছে, যদিও জানি স্টার্লিং খুব ভালো করবে। এক্সপেক্ট করতেছি স্টার্লিং কিছু করবে না। আর আমার মতে এই উইকে ডেভিড সিলভাকে নেওয়া উচিত, যেহেতু ফেয়ারওয়েল ম্যাচ ভালো করবে আশা করি। আর ডেভিড সিলভা তো লাস্ট কয়েক গেম উইক থেকে যেটা স্টার্ট করতেছে মোটামুটি ভালোই করতেছে। তো অ্যান্টনিও ভালো একটা অপশন হতে পারে, কেন ভালো ফর্মে আছে। আর ডিফেন্সের কথা বললে আমি বার্নলির দুইটা রাখবো আর কি, পোপ আর পিয়েটার্স কে রাখবো। আর সাথে থাকবে টিএ আর অরিয়ার। আর মিডফিল্ডে যদি অন্য কাউকে বলি, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্শিয়াল ফার্নান্ডেজ দুইজনই ভালো করতেছে, তবে আমার মনে হয় মার্শিয়ালকে রাখা যাইতে পারে এই গেম উইকেও। আর আমি জানি যে ম্যাক্সিমামের টিমে মার্শিয়াল, ব্রুনো ফার্নান্ডেজ, রাশফোর্ড অথবা গ্রিনউড মাস্ট আছে। আর ওভার যেহেতু খেলা, অবামিয়াংকেও রাখা যাইতে পারে, লাস্ট গেম উইক ভালো করবে আশা করি, হোমে খেলতেছে। আরেকটা কথা বেলাল ভাইকে নিয়ে, সেটা হচ্ছে আমি 2014-15 থেকে ফ্যান্টাসি শুরু করছি আর কি। 14 সালে প্রথমে আমরা হলে উঠছি, তখন শুনি যে আগের সিজনে ফজলে রাব্বি এক কোয়ার্টারে গোটা ওয়ার্ল্ডে ফার্স্ট হচ্ছে। তখনও তো বুঝি না, খেলা দেখে অনেক আগে থেকে, কিন্তু ফ্যান্টাসি কি জিনিস সেটা কিন্তু বুঝি না। তো সবার কাছে শুনি যে রাব্বি খুব ভালো করছে, সে তো ইংল্যান্ড যাবে খেলা দেখতে। আমি বলতেছি কি এমন খেললো সে ইংল্যান্ডে যাবে খেলা দেখতে? তো আমি যে হলে উঠছি রাব্বিও সে হলেই, আমাদের রুম ছিল পাশাপাশি। তারপর ওই যে ওর কাছ থেকে আমি ডিটেইলস শোনা শুরু করছি, তারপর থেকে 14-15 থেকে আমি ফ্যান্টাসির প্রতি আসক্ত। আর ওর দ্বারাই বিভিন্ন মিনি লিগ গুলোতে জয়েন করছি। আমি যতগুলো মিনি লিগে জয়েন করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে বেলাল ভাই চ্যাম্পিয়ন। এজন্য আমি চিন্তা করছি বেলাল ভাই যে গ্রুপে থাকবে সেটাতে আমি আর খেলবো না। আচ্ছা, বিলাল, বেলাল ভাইয়ের মতো এত কনসিস্টেন্ট পারফর্মার আমি এই আমার ফ্যান্টাসি লাইফে আমি কখনো দেখি নাই কাউকে। যদিও বেলাল ভাইয়ের সাথে কখনো কথা হয়নি, তবে আবিরের সাথে মাঝে মধ্যে কথা হয়, রাব্বির সাথে কথা হয়, বেলাল ভাইকে নিয়ে কথা হবে। বেলাল ভাই আপনি তো আসলে অনেক ফ্যান ফেভারিট, এটা আমি জেনেছি। আর ফজলে রাব্বির ব্যাপারটা আমি আবার সবাইকে রিমাইন্ড করতে চাই, ফজলে রাব্বি আমাদের নাসিমের সাথে রুয়েট থেকে পাশ করেছে, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে এখন টার্কিতে থাকে। ফজলে রাব্বি আমাদের এফএফপিবি তে একজন খুবই অ্যাক্টিভ মেম্বার, আমাদের যাকে নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি। সে একটা কোয়ার্টারে চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ডে গিয়েছিল।
আমার মনে হচ্ছে এহসান ভাই একটু ডিসকানেক্টেড হয়ে গেছেন বা ওনার নেটওয়ার্কে কোনো একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ মনে আমি হচ্ছে। উনি যেটা বলছিলেন আমি সেটা কন্টিনিউ করতে পারি। এহসান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আচ্ছা, আমি আপনি শুনতে কন্টিনিউ পাচ্ছি। করেন তাহলে। হ্যাঁ, তো সেই ফজলে রাব্বির যে জায়গাটা থেকে গিয়েছে, যে লিগেসি বেলাল ভাই ফজলে রাব্বিরা তৈরি করেছে। ইনফ্যাক্ট কামরুলের কথা বলতে হবে, কামরুল এটা বারবার বলে, শুধু কামরুলের কথা আর শুনবো না। কামরুল আমাদেরকে চ্যাম্পিয়ন করেছে। আচ্ছা, সবার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ, আমরা অলরেডি ফজলেকে ভিতরে নিয়ে এসেছি। আচ্ছা, ফজলে ইজ কামিং। তাহলে ফজলে সম্বন্ধে আর না বলি, আমি ফজলের কথা ফজলে থেকে শুনবো। ফজলে দ্বারা ইন্সপায়ার্ড হয়ে নাসিম একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন ব্যাংকার, রেগুলার ফুটবল খেলছে, নকআউট, এটা খুব মজার জায়গা। তবে নাসিম, তোমার জন্য আমার খুব হতাশা কাজ করতেছে। আমি তোমার কোনো আশা দেখতেছি না। আমার মনে হচ্ছে অহনা যিনি, উনি জিতে যাবে। কারণটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে স্টার্লিং ইজ এ মাস্ট পিক ফর দিস উইক, এবং স্টার্লিংকে ক্যাপ্টেন দেওয়ার কথা তার, এবং স্টার্লিং যদি ক্যাপ্টেন দেয় আই ডোন্ট থিংক সো ইউ হ্যাভ এনি চান্স আর কি। এখন জানি না, আমি আল্লাহ ভাইয়া জানে। হ্যাঁ। আমি আমার সব গুরু সব দোষ হচ্ছে পেপের বেলাল উপর ভাইয়ের। ভরসা করতেছে। আমি আমার গুরু পেপ গার্দিওলার উপর ভরসা রাখতেছি, আশা করি স্টার্লিংকে বেঞ্চ করবে। না, আমি আজকে টুইটারে দেখছি স্টার্লিংকে ফ্রান্সে দেখা গেছে, এই যে সে মার্শের কাছে নিচে একটা জায়গায় ওকে দেখা গেছে। পেপ গার্দিওলা 2 দিনের ছুটি দিছে, এবং সে বলছে যে সে এতটা ইন্টারেস্টেড না। বাট আই থিংক স্টার্লিং ইজ ভেরি হাংরি। সে 2টা গোল করতে চায়, যেরকম হাংরি আমার সালাকেও মনে হচ্ছে সে 4টা গোল করতে চায় গোল্ডেন বুট জেতার জন্য। সুতরাং সালা স্টার্লিং খুব মাস্ট হ্যাভ আমার মতে। আমি মাইনাস দিয়ে স্টার্লিংকে আনবো, মাইনাস হিট নিয়ে আমি স্টার্লিংকে আনবো। আমি বলবো যে তুমি মাইনাস নিয়ে স্টার্লিংকে আনা যায় কিনা দেখো ভাই। আমার মতে 3টা প্লেয়ার লাগবে। আজকে অনেকেরই কোশ্চেন ছিল যে ম্যান সিটির কোন 3টা প্লেয়ার খেলবে। সো আমার চয়েস হচ্ছে স্টার্লিং, কেডিবি কে সোয়াপ করে আরেকজনকে আনার কোনো উপায় নাই। আর এক হচ্ছে ডেভিড সিলভা। ডেভিড সিলভার কথা তুমি যেটা বলো, ডেভিড সিলভা ইজ মোর রোমান্টিক চয়েস। কারণ ডেভিড সিলভা এত ভালো খেলছে, এতদিন ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে, লাস্ট ফিউ ডেজ গুলোতে এত ভালো ছিল। স্টিল ডেভিড সিলভা একটু পিছনের দিকে খেলে, বাট সে ফ্রি কিক গুলো নিবে, মেবি পেনাল্টিটাও নিতে পারে। পেনাল্টি নিতে পারে। হ্যাঁ, পেনাল্টি নিতে পারে। বাট আমি মনে পেনাল্টি বা করি স্টার্লিং এ নিবে, এবার পেনাল্টি বা স্টার্লিং নিবে, স্টার্লিং ছাড়া কেউ পেনাল্টি নেবে না এখন। আচ্ছা, এখন সেটা হচ্ছে যে স্টার্লিংকে আমি ক্যাপ্টেন দেওয়ার জন্য স্টার্লিংকে আমি আনার পক্ষে। আমি হলে ক্যাপ্টেন স্টার্লিংকে রেখে মারেসকেও আনার চেষ্টা করতাম, যদি মারেসকে, এখন ফোর্ডেনকে তো চেঞ্জ করতে হবে, ফোর্ডেন এই সপ্তাহ খেলবে না। সো ফজলে তুমি চলে আসছো, ওয়েলকাম ব্যাক। তোমার ফজলের ক্যাপ্টেন পিক অলওয়েজ ভালো হয়। তোমার ক্যাপ্টেন পিক কে, কাকে তোমার মনে হচ্ছে যে ক্যাপ্টেন পিক কে হচ্ছে? এর জন্য তো হয় সিটি থেকেই দিতে হবে। তো সিটি থেকে আমি এই একটু গ্যাম্বল করতে যাচ্ছি যে ডেভিড সিলভাকে দেওয়া যেতে পারে প্রথমত। আর ম্যানচেস্টার ইউনাইটেড এবং লেস্টারের খেলা হবে, আমি মনে করি এটা এখান থেকে, মানে অনেকে ম্যানচেস্টার থেকে পিক করতেছে, বাট ম্যানচেস্টার থেকে পিক করা এবার ঠিক হবে না। তো আমি একটা পিক বললে আমি বলবো গ্যাম্বলিং এর জন্য ডেভিড সিলভা। আর কেউ যদি সেফ খেলতে চায় যে না পজিশন আমার পিছানো যাবে না, সেক্ষেত্রে স্টার্লিং। স্টার্লিং তো অনেকের টিমে নাই ভাই। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু মনে করি যে কেউ যদি সিরিয়াস লেভেলের গ্যাম্বল করতে চায় তার ক্যাপ্টেন দেওয়া উচিত হেসুস। হেসুসকে। আচ্ছা, বেলাল ভাই আপনি কি বলেন? ক্যাপ্টেন্সি নিয়ে নাকি ওভারঅল? ওভারঅল এই উইকে মাস্ট হ্যাভ কাকে মনে হচ্ছে? আমি মনে করি সিটি থেকে অ্যাটলিস্ট 3জন যেহেতু নেওয়ার অপশন আছে, 3জনই নেওয়া উচিত, এবং 3জনই অ্যাটাকার নেওয়া উচিত। সিটি থেকে যা আমাদের আগের আলোচনায় এসছে, ডেভিড সিলভা যেহেতু লাস্ট ম্যাচ, সো ডেভিড সিলভা অটো পিক। আর তারপরে আমি বলবো স্টার্লিং। স্টার্লিং বিশেষ করে গত 3-4টা ম্যাচে দেখেছি মানে ও কতটুকু হাংরি। আর আমার আরেকটা অবজারভেশন হলো আগেবারে যদি না থাকে তাহলে স্টার্লিং ভালো করে, কারণ কেডিবি বা ডেভিড সিলভার কাছ থেকে যে বলগুলো যায় সেই বলগুলো কিন্তু জেসুস মানে খুব একটা মানে নেটে নিতে পারে না, যেটা আগেবারে হয় থাকলে হয়তো সেগুলো নেটে ঢুকে যেত। তো সেই বলগুলো অনেকটাই স্টার্লিং এর কাছে চলে যায়। তা সেই ক্ষেত্রে আমার অবজারভেশন হলো যেহেতু আগেবারে নেই, স্টার্লিং মাস্ট পিক ফ্রম সিটি, তারপর ডেভিড সিলভা, আর থার্ড চয়েস কে হবে সেটা হতে পারে কেডিবি অথবা মাহরেজ। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কেডিবি, আমার মনে হচ্ছে যে লাস্ট 2-3 ম্যাচে কিছুটা
কিছুটা ডিপে খেলছে। আর KD মাহরিজ যদি খেলে সে সে মানে লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আমার পিক হলো মাহরিজ। 3 জন ফ্রম সিটি। কেডিবি কিন্তু একটা থিয়েরি অনরির একটা রেকর্ড চেস করতেছে, এক সিজনে সবচেয়ে বেশি অ্যাসিস্ট্যান্ট। সেটার কথা পেপ তার আজকের প্রেস কনফারেন্সেও বলছে। সো আমি মনে করি কেডিবি রেস্ট হবে না, স্টার্লিংও রেস্ট হবে না। সো আর কেডিবি স্টার্লিং মাস্ট পিক আমার মতে। আর একটা জিনিস হচ্ছে ডেভিড সিলভা আর মাহরেজের মধ্যে যেটা ইয়ে করা যায় আর কি। আর আমি ফজলের সাথে একমত। আমি মনে করি লেস্টার আর ইয়ের খেলাটা, এই যে লেস্টার আর ইউনাইটেডের খেলাটা অনেক টাইট হবে। এই খেলাটাই আমি দেখবো আর কি। সব খেলা তো একই টাইমে শুরু হবে। বিইং এ লিভারপুল ফ্যান আমি এটাই দেখবো। বাট স্টার্লিং হ্যাট্রিক কে বলে, সালা হ্যাট্রিক করে কিনা ওইটার দিকে আবার একটু চোখ কান খোলা থাকবে আর কি। আমি স্টিল মনে করি স্টার্লিং উইল বি রিয়েলি এক্সপ্লোসিভ। প্রতিদিনই বলতেছি, আবার গত 3-4 সপ্তাহ ধরে খুবই ব্ল্যাঙ্ক যাচ্ছে, বাট ইউ নেভার নো, কারণ নিউক্যাসলের ডিফেন্স খুবই ব্রোক। সো এই জায়গাটায় আমি মনে করি আর কি। এনিওয়ে, আরেকটা জায়গা থেকে আমি একটা রাউন্ড আপ করতে চাই সবার একটা ইয়ে করার জন্য। বেলাল ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু আর্জেন্টিনার সাপোর্টার। আপনি কোন দলের সাপোর্টার আমি ঠিক জানি না। ন্যাশনাল টিমে ব্রাজিলের সাপোর্টার। আপনি ব্রাজিলের সাপোর্টার হয়ে জেসুসকে এত আন্ডারএস্টিমেট করতেছেন, দ্যাটস নট ফেয়ার। আসলে এইটাই আসলে কথা। আমি আসলে মনে করি ইংলিশ প্রিমিয়ার লিগের অল টাইম গ্রেটেস্ট স্ট্রাইকার হচ্ছে আগুয়েরো। সেটা হচ্ছে, যদিও আমি আর্জেন্টিনার ফ্যান না, আমি হল্যান্ডের ফ্যান, বাট এই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে সে অল্প জায়গায় যে ঢুকে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে জেসুস পারছে না। যে অনেক কনজেস্টেড জায়গার মধ্যে যে যেভাবে ঢুকে যায়, কিউপিআর এর সাথে গোল দিয়ে দিছিল, ওই যে জিনিসগুলা, এই জিনিসগুলা স্টার্লিং ইজ মোর ডুইং দিস দেন জেসুস আর কি। এই জন্য স্টার্লিংকে আমার নাসিম, আমি তোমাকে আরেকবার বলতেছি, স্টার্লিং এর কথাটা আরেকবার চিন্তা করো। কামরুল, তুমি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। ফারজানা বুবি, আপনি কোন দলের সাপোর্টার, কোন ন্যাশনাল টিমে কাকে সাপোর্ট করেন? আর্জেন্টিনা। এই যে ফজলে রাব্বি, তুমি, তোমার কি অবস্থা? ব্রাজিল ভাই। ব্রাজিল। নাসিম, আপনি? আর্জেন্টিনা জার্সি পরে আছে। সো এটা হচ্ছে 3-2-1 কাটে। আমি আসলে একটা অডমেন্ট আপনারটা বলে ফেলেন হাসান ভাই। আমি তো হল্যান্ডের ফ্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আসলে 88 এর ইউরোপিয়ান কাপ দেখে আর কি হয়েছে আর কি। প্লিজ আপনারা আমার বয়স গেস করার চেষ্টা করেন না। এনিওয়ে, 88 এর রুটগুলির আর ভ্যান বাস্টেনের খেলা দেখে আর্জেন্টিনার এই যে হল্যান্ডের প্রেমে পড়ছিলাম। তারপর 90 ওয়ার্ল্ড কাপে তো খুব জোশের সাথে দেখছিলাম, এবং আমার ধারণা ছিল 90 ওয়ার্ল্ড কাপের বেস্ট গেম ছিল জার্মানি হল্যান্ড। আর ওই খেলাটা ছিল 94 এ তো ব্রাজিলকে প্লাস ধরেই ফেলছিলাম প্রায়, কিন্তু কিছু করার ছিল না। এবং 98 এও আর্জেন্টিনা হারছে হল্যান্ডের কাছে, ব্রাজিলকে অলমোস্ট এক্সট্রা টাইমে গিয়ে ব্রাঙ্কো একটা গোল দিয়েছিল। হ্যাঁ, ওইটা আপনি চিন্তা করেন 98 এ আপনারা যেই পরিমাণ চান্স মিস করছেন ব্রাজিলের সাথে, আপনাদের কোনো রাইটই নাই আসলে নেক্সট রাউন্ডে যাওয়ার, কোয়ার্টার ফাইনালে। দ্যাটস ট্রু। সেটাই তো আইরনি। মানে এতগুলা চান্স কেমনে মিস করা সম্ভব মানুষের পক্ষে? হ্যাঁ, ওইটা তো গাস হিডিংকের একটা আমি দেখতেছিলাম, এই যে কি বলে একটা প্রোগ্রাম দেখতেছিলাম অন গাস হিডিং এর কোচের, সে বেসিক্যালি এই গেমটার কথাই বলছে আর কি। প্যাট্রিক ক্লাইভার্ট আর দুই ভাই ফ্রাঙ্ক ডিবয়ের আর ডিবয়ের, এরা যা করলো, রোনাল্ডো, এরা এই জিনিস আসলে ভুলার মতো না। যাই হোক, ওইটার কথা বলে লাভ নাই। এবার আসি আমরা, যে আমি মনে করি সবার যে আলোচনা টুইটারের এবং গেমে সবাই আমাকে জিজ্ঞেস করো যে কি হচ্ছে আর কি ওয়ার্ল্ডে এখন এই ফ্যান্টাসি ফুটবল নিয়ে। মূল আলোচনা হচ্ছে তিনটা। সেটা হচ্ছে 3টা অ্যাটাকার নিতে হবে সিটি থেকে, বার্নলি থেকে 2টা বা 3টা ডিফেন্ডার নিতে হবে। কারণটা হচ্ছে বার্নলি, আমার ধারণা ওরা সবাই মিলে এবার পোপকে গোল্ডেন গ্লাভস জিতাবে। আমি এই জিনিসটা কখনোই চিন্তা করিনি, গোল্ডেন বুটের জন্য সবাইকে চিন্তা করতে দেখছি। এবার পোপকে জেতানোর জন্য উডসও যেভাবে বলতেছে যে উইল অল ট্রাই ফর এ ক্লিন শিট। সো বার্নলি এখন সবার জন্য লাক ফেভার করতেছে, সবাই যেহেতু একটা মাইনাস। এহসান ভাই মনে হচ্ছে ওনার কানেকশনটা আরেকবার প্রবলেম করছে। এহসান ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে
বার্নলি ডিফেন্ডারকে আনা উচিত। আর লেস্টার এবং ম্যান ইউনাইটেডের খেলাটাকে আমি খুব টাইট দেখতেছি, বাট স্টিল আমি মনে করি ভার্ডি যাদের টিমে আছে বাদ দেওয়া যাবে না। ভার্ডিকে বাদ দিয়ে আসলে ডাউনগ্রেড করে কাউকে আনার কিছু নেই। আর কারণ ভার্ডি ইজ এ বিগ গেম প্লেয়ার। আর চেলসির খেলাটাও কিন্তু ইন্টারেস্টিং। চেলসি কিন্তু হেরে গেলেও কিছু বলা থাকবে না, কিন্তু চেলসি কিন্তু একদমই রেস্ট পায় নাই। চেলসি কিন্তু লাস্ট লিভারপুলের সাথে খেলছে এবং আজকে উলভসের ক্যাপ্টেন ম্যানেজার বলছে দে আর অল ফিট। আর মাঝখানে হিমিনেজের বাচ্চা হয়ে গেছে, আমরা ছবি দেখে ফেলছি হিমিনেজের বাচ্চা ইনস্টাগ্রামে, হি ইজ ফিট, একটা গেমও মিস করবে না। বাচ্চা হয়েছে তো কি হয়েছে, সে আবার খেলবে। এবং হিমিনেজ বেবি লাক নিয়ে আরেকটা গোল করে দিতে পারে। আমরা সবাই এই সেলিব্রেশন দেখছি, আঙ্গুল মুখে দিয়ে দিছে বা বল জার্সির ভিতরে ঢুকায় ফেলছে, ভেরি কমন একটা রিয়াকশন। চেলসির সাথে এই রিয়াকশনটা দেখা যাবে। আমি কোনো চেলসি ফ্যান দেখতেছি না এখানে, সো আসলে ওদেরকে ট্রল করার আর কোনো জায়গা নেই। এই হচ্ছে কি আমার কথা, যে সালাকে রাখতে হবে, তিনটা ম্যান সিটি প্লেয়ার নিতে হবে, বার্নলি ডেভেলপ করতে হবে। আর স্টার্লিংকে ক্যাপ্টেন না দিলে আচ্ছা এহসান ভাই, মনে হচ্ছে আমরা আরেকবার ডিসকানেক্টেড হয়েছেন। আমরা তাহলে অন্য কারো কাছে ফজলেরা। এহসান ভাই আপনি আবার চলে আসছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ফজলে বলো। আমি ড্যানি ইংস এর কথা লাস্টে বলছিলাম। আচ্ছা সেটা স্টার্লিং এরপর হচ্ছে ড্যানি ইংস। হ্যাঁ রাইট। আচ্ছা আমি কি মানে পিক নিয়ে বলবো? হ্যাঁ তুমি তোমার টিমের পিকটা নিয়ে বলো, যে জেনারেল পিক, ফ্রি হিট যারা খেলবে বা মাস্ট পিক প্লেয়ার গুলো নিয়ে বলো। আমি এবার হচ্ছে আমিও ফ্রি হিট খেলবো। তো ফ্রি হিটে আমি মনে করি হচ্ছে স্ট্রাইকারের ক্ষেত্রে হ্যারি কেন তো 2 গোল দিয়ে দিছে, তো ক্রিস্টালের সাথে খেলা। মাস্ট পিক যদি আমি বলি, মাস্ট পিকে হচ্ছে আমি নিব হচ্ছে গিয়ে হেসুসকে নিব। হেসুস আমি নিব আর কি, মাস্ট পিক না হলে আমি নিব। হেসুসের সাথে আমি রাখবো হচ্ছে হিমিনেসকে রাখবো। আর এখান থেকে আর্সেনাল থেকে আমি ওবামায়াং রাখবো। তো ওবামায়াং হচ্ছে ওয়াটফোর্ডের সাথে খেলা, এবং ওবামায়াং যেহেতু গোল্ডেন বুটের রেসে আছে এখনো, হ্যাঁ ও তিন গোল দিতে পারে তো ধরে ফেলবে ভার্ডিকে। হ্যাঁ, তো সেজন্য আমি ওবামায়াংকেও রাখবো। আর মিডফিল্ডে আমি সিটি থেকে তো ডেভিড সিলভা থাকবে। স্টার্লিং রাখার চেষ্টা করব, সালা ম্যান্ডেটরি রাখবো, বাট স্টার্লিং আমি রাখার চেষ্টা করব। আমি মাস্ট পিক আমি নেব না আর কি সেই হিসাবে। পুলিসিচকে রাখবো। পুলিসিচ চেলসি থেকে রাখতে হবে, কিন্তু এটা একটু রিস্কি হয়ে যায়, কারণ উলফের ডিফেন্স যেহেতু ভালো। তাও পুলিসিচ, কিন্তু আমার মনে হয় হচ্ছে ওই খেলাটা একটু অ্যাটাকিং খেলা হবে। উলফ হচ্ছে যেহেতু উলফ জিতার জন্য খেলবে, এবং চেলসি তো অবশ্যই জিতার জন্য খেলবে। চেলসি ডিফেন্সিভ কখনোই খেলে না এই সিজনে, তো সেজন্য পুলিসিচকে রাখবো। আর ডিফেন্সে তো এসএন ভাই বললেনই যে বার্নলি ডাবল আপ। আমি বলবো বার্নলি পারলে ট্রিপল আপ করে ফেলতে। যদি পোপের সাথে হচ্ছে বার্সলি আর পিটার্স কেউ না যায় তাও ভালো। আর সাথে হচ্ছে আরেকটা ডিফেন্ডার যদি রাখতে হয়, সেক্ষেত্রে আমি বলবো সাউথহ্যাম্পটন অথবা ওয়েস্ট হ্যামের কাউকে রাখা যেতে পারে। বাট অ্যাস্টন ভিলা যেহেতু মানে অ্যাস্টন ভিলা লাস্ট আমি 3টা ম্যাচ দেখলাম অ্যাস্টন ভিলার, এবং লাস্ট ম্যাচে তো আর্সেনালকে তারা হারাইছে। তো আমি লাইভ দেখছি আর কি যে অ্যাস্টন ভিলার যে ম্যাচগুলা, তো কমেন্টেটর বলতেছিল যে এই ম্যাচটা হচ্ছে অ্যাস্টন ভিলার জন্য মাস্ট উইন ম্যাচ। এটা যদি তারা ড্র করে তাইলেও তারা এলিমিনেট হয়ে যাবে। তো সেই খেলাটা আমি যখন দেখলাম, তো তারা একটা গোল দিল, গোল দেওয়ার পরে তারা এমন ভাবে খেললো, এবং সেখান থেকে তারা যে কনফিডেন্সটা গ্রো আপ করে ফেলছে, তো সেই কনফিডেন্সের সাথেই কিন্তু ওরা আর্সেনালকেও হারায় ফেলছে। তো এই জিনিসটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে অ্যাস্টন ভিলার। তো লাস্ট ম্যাচ যেহেতু ওয়েস্ট হ্যামের সাথে, ওয়েস্ট হ্যামও দেখলাম মানে ভালো করতেছে স্কোরিং এর দিক থেকে, তো সেটা একটা হাই স্কোরিং ম্যাচ হবে আমার কাছে। হাই স্কোরিং না হলে ক্লিন শিট থাকবে না সেই ম্যাচে। তো সেই ক্ষেত্রে আমি ডিফেন্সের জন্য বার্নলি ছাড়া ভালো অপশন আর দেখতেছি না, তো বার্নলি আমি ট্রিপল আপ করবো ভাবতেছি। আরেকটা ডিফেন্ডার হয়তো আমি র্যান্ডম পিক নিয়ে নিব, সেটা হইতে পারে হয়তো লিভারপুল থেকে অথবা হয়তো সাউথহ্যাম্পটন থেকে। আমার কাছে মনে হয় ডিগনে খুব ভালো অপশন এই উইকেটের জন্য। ডিগনের পিকচারটা সোজা, বাট স্টিল দেয়ার ইন দ্য বিচ আমি মনে করি আর কি। আর আমার কাছে যেটা ফজলের কথা বলতেছি, হ্যাঁ অ্যাস্টন ভিলা আর্সেনালকে হারাইছে, অ্যাজ এ আর্সেনাল ফ্যান ফজলের খুব খারাপ লাগবে, এটা খুব স্বাভাবিক। বাট জিনিসটা হচ্ছে অ্যাস্টন ভিলা আমি মনে করি সেফ।
এবং অ্যাস্টন ভিলা ড্র অথবা জিতে যেতে পারে, যেটা ওয়াটফোর্ড আসলে আর্সেনালের সাথে করতে পারবে না। অ্যাস্টন ভিলা যেটা দরকার ওয়াটফোর্ডের সাথে রেজাল্টটা ম্যাচ করা, সো যেখানে আমি ওয়াটফোর্ডের কোনো চান্সই দেখতেছি না, সো অ্যাস্টন ভিলা ইজ সেফ। আমি এক্সপেক্ট করতেছি অ্যাস্টন ভিলা জিতবে বা ড্র করবে আর কি এগেইনস্ট ওয়েস্ট হাম। আর এবার লেস্টার আর ম্যান ইউনাইটেড গেম নিয়ে বিলাল ভাই আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? লেস্টার আর ম্যানিউ, এখানে আমার মনে হচ্ছে ম্যানিউ জিতবে। আর 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 আমার আপনি তো খালি এক কথায় প্রকাশ করতে হবে না, টাইট ম্যাচ ভাব হবে। সম্প্রসারণ করেন। ভাই কিছু ভিতরে রেখে দেয়, ভাইয়ের পলিসি ভাই কখনো পাবলিশ করে না। না জেনারেল ভাই একটু ভাব সম্প্রসারণ করেন, এটা এক কথায় প্রকাশ করতে হবে না। হ্যাঁ, এই ম্যাচটা হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে ম্যানিউ জিতবে। ম্যানিউর প্লেয়ার যাদের আছে, বিশেষ করে অনেকেরই তো ফার্নান্দেস আছে, ব্রুনো আছে, তারপর অ্যান্থনি আছে। সো এই ক্ষেত্রে কেউ যদি বাদ দিতে চায় তাহলে একজন হয়তো বাদ দিতে পারে, সেক্ষেত্রে বাদ দিয়ে কাকে আনবে টিম সেটা চিন্তা করতে পারে। সেটা যদি সিটির অ্যাটাকার হয় এবং সেটা যদি ফ্রি ট্রান্সফারে হয় তাহলে আমি মনে করি যে সেক্ষেত্রে ঠিক আছে, তবে একজনকে অ্যাটলিস্ট আমি রাখার পক্ষে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে অ্যান্থনি থেকে যেতে পারে, মার্শাল থেকে যেতে পারে, যেহেতু সে স্ট্রাইকিং এ খেলছে এবং তার রিসেন্ট ফর্মও আমার মনে হচ্ছে যে ব্রুনোর চেয়ে মার্শাল কিছুটা এগিয়ে আছে। আর ব্রুনোর ক্ষেত্রে হলো যে পেনাল্টিতে আছে, কিন্তু আমি মনে করি যে কেউ যদি একজন বাদ দিতে চায় তাহলে সেটা হয়তো ব্রুনোকে বাদ দিতে পারে। আর এহসান ভাই তো আগের আলোচনায় বলেছেন যে বার্ডি যদি থেকে থাকে, কারো যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, আমি যদি ফ্রি হিট না খেলি তাহলে আমি বার্ডিকে বাদ দেওয়ার পক্ষে না। সে যদি ফ্রি হিট খেলে তাহলে সেই ক্ষেত্রে অন্য কথা হতে পারে, কিন্তু আমি অ্যাটলিস্ট ট্রান্সফার আউট করে মানে নর্মাল ট্রান্সফার দিয়ে আমি বার্ডিকে বাদ দেওয়ার পক্ষে। না, আপনি তাহলে বলতে যাচ্ছেন যে কারো যদি ফ্রি ট্রান্সফার থাকে সে ভার্ডির জায়গায় হেসুসকে আনবে না? হেসুসের ক্ষেত্রে আমি মনে করি যে বার্ডিও বেটার অপশন। আর হেসুসের ক্ষেত্রে আমি অলরেডি আগে বলেছি যে আমি চাই সিটি থেকে তিনটা, আমি যদি ফ্রি হিট খেলি তাহলে সিটি থেকে তিনটা মিডফিল্ডার। ভাই আপনার ক্যাপ্টেন কে? আমার ক্যাপ্টেন একটা বলবেন, একটা যেটা আপনি দিচ্ছেন। আমি এখনো ট্রান্সফার করিনি, আমার যেহেতু ট্রান্সফার বাকি আছে, তো আমি আসলে একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করব যদি কোনো লিগ টিম নিউজ পাওয়া যায় কিনা। যেহেতু আমরা আজকে দেখতে পাচ্ছি যে স্টার্লিং নিয়ে একটা রুমার আছে টুইটারে, এন্ড সেটা আসলে কতটুকু সত্য সেটা বুঝতে পারছি না, সেটা মাইন্ড গেম কিনা না আসলে। যদিও সে হ্যাঁ যদি ভ্যাকেশনে যায়, আবার কিন্তু এইটাও দেখি প্লেয়ারদেরকে 2 দিন ছুটি দিয়েছে, ভ্যাকেশন দিয়েছে, কোনো ট্রেনিং দেয়নি এবং থার্সডেতে। তো সেই ক্ষেত্রে সে যদি ভ্যাকেন্সি এসে জয়েনও করতে পারে। তো আমি শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করব লিগ টিম নিউজ পাওয়া যায় কিনা। যদি স্টার্লিং না খেলে তাহলে তো ট্রান্সফার প্ল্যানটা অন্যরকম হয়ে যাবে। আমিও বলবো যে ট্রান্সফার এখনো করতে না, ড্রাফট করে রাখতে আমি বলবো। কারণ এই যে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে সেটা হচ্ছে এফপিএল রকস্টার বলে দিছে সে এই উইকে কিছু লিক করতে পারবে না। সে রকস্টারের দিকে বারবার রিফ্রেশ করে লাভ হবে না টুইটারে। আমি মনে করি এফপিএল সারফেস সেই হচ্ছে আমাদের একমাত্র হোপ কোনো টিম লিক হয় কিনা সেটা দেখার জন্য। এফপিএল সারফেস তাকে ফলো করেন, তাকে ইয়ে করেন। আর স্টার্লিং এর খবরটা কি হচ্ছে, আমি টুইটারটা দেখছি, দেখে সবাই অনেকে হয়তো না দেখতে পারে, তো সবাইকে কনফিউজ করার জন্য সেটা একটু সেটাও হতে পারে। হ্যাঁ, আমি আসলে একটা এফএপিবিতে ওই জন্য আমি রুমার টার্মটা ইউজ করেছি। হ্যাঁ, সেটা রুমারটা হচ্ছে কি ফ্রান্স ইজ নট দ্যাট ফার ফ্রম ইউকে, সো ফ্রান্সে গিয়ে আবার চলে আসা যায়। অরিয়ার মানে আমরা ওই যে মেন্ডিকে দেখছিলাম যে নেইমারের সাথে ফ্রান্সে ছিল, কিন্তু পরের দিনই আমরা দেখছি মেন্ডি খেলতেছে আর কি। সো স্টিল আই বিলিভ যে স্টার্লিং খেলবে, ইটস জাস্ট রিউমার অনলি আর কি। আর হচ্ছে আবার একটু ফারজানা পমি আপনার কাছে যাই, ইংলিশ প্রিমিয়ার লিগে আপনার ফেভারিট টিম কে? ইংলিশ প্রিমিয়ার লিগে আসলে আবার ওই রকম কোন ফেভারিট যে কট্টরপন্থী কেউ আছে, দেখি যে লিভারপুলের সাপোর্টার, কেউ ম্যান ইউ, কেউ ম্যান সিটি। আমি আসলে ওরকম ভাবে যে কট্টর
বামপন্থী কারো সাপোর্টার সেটা না, যখন ফার্গুসন ছিল তখন থেকে আমার আসলে ম্যানিউ ভালো লাগতো, ম্যানিউর খেলা দেখতাম, ওরাই তখন জিততো, সবকিছু ছিল। আসলে যে যখন ভালো খেলে আমার মনে হয় কি কারণ আমি জানি না, মনে হয় যে মানে আমার উল্লাসটা ভালো লাগে, জিততে দেখাটা ভালো লাগে, সে কারণে মনে হয় যে তখন তারই। তারপরে কয়েক বছর আমার ম্যানিউ খুব ভালো লাগতো, কিন্তু গতবার ম্যানিউ চ্যাম্পিয়ন হওয়ার পরও মানে আমার খুব লিভারপুলের প্রতি গতবার থেকে খুব একটা সিম্প্যাথি তৈরি হলো, বিশেষ করে সালাহকে আমার খুব ভালো লেগেছিল। আর মানে হেরে যাওয়ার পরও কেন জানি ওদেরকে খুব ভালো লেগেছিল। তারপরে চাইতাম যে খুব বেশি যে ম্যানিউ শিরোপাটা এবার জিতুক, চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরও গতবার তারা, তো এবার লিভারপুল জিতুক এবার। হ্যাঁ, তো লিভারপুল এবার জিতেছে, সবকিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। এখন লিভারপুলকে আমার খুব ভালো লাগছে। তো কারেন্ট ফেভারিট যদি বলতে চান তাহলে লিভারপুল আমার কারেন্ট ফেভারিট। আর তাছাড়া গত বছর যখন ওরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে তখন আমি ওয়ার্ল্ড কাপ কভারের জন্য ইংল্যান্ডে ছিলাম, তো ওদের ওই ফাইনাল মানে শেষ ম্যাচটা আমার দেখা হয়েছিল এখানে, ফাইনালের ম্যাচটা টটেনহ্যামের সাথে, মানে ইংল্যান্ডেই দেখেছি, এবং দেখেছি যে কি পরিমাণ উন্মাদনা ওদের ফ্যানদের, কি পরিমাণ রাস্তায় রাস্তায় কান্নাকাটি বা উল্লাস সবকিছু মিলিয়ে। তো তখন থেকেও আরো বেশি একটা মানে ওদের প্রতি খুব বেশি একটা ইয়ে তৈরি হয়ে গেছে। তো এখন আমার কারেন্ট ফেভারিট হচ্ছে লিভারপুল। ফেভারিট প্লেয়ার মোহাম্মদ সালাহ। বেলাল ভাই, আপনার ফেভারিট টিম কি? ম্যানচেস্টার ইউনাইটেড? আমি কিন্তু সিটির রেজিস্টার্ড সাপোর্টার, অফিশিয়াল সাপোর্টার। হ্যাঁ, আর সিটির অফিশিয়াল সাপোর্টার। ম্যান সিটির আপনি অফিশিয়াল সাপোর্টার, উইনার টেকস ইট অল। আবার হচ্ছে গিয়ে আচ্ছা, আপনার তেলে চোখে, তেলের যে চোখ, এই তেলের চোখ দিয়ে আপনি কি দেখতে পাচ্ছেন এবার টপ 4 এ কারা খেলবে? আমি মনে করি টেবিলটা ফার্স্ট 4 এ যেভাবে আছে, সানডের ম্যাচের পর আমার মনে হচ্ছে টেবিলটা এরকমই থাকবে। কারণ আমি আগেই বলেছি যে আমার বেট হলো ম্যানইউ লেস্টারকে হারাবে, আর চেলসি আর ওলভসের ম্যাচটা হয়তো চেলসি জিতে যেতে পারে অথবা ড্র হবে। চেলসি হারবে না, অ্যাটলিস্ট চেলসি হারলেই কিন্তু গল্পটা বদলা যাবে। চেলসি আমার মনে হয় না হারবে, কারণ হল চেলসির যে ইন্টেন্সিটিটা আমি দেখেছি লিভারপুলের খেলার সাথে, তো ওরা কিন্তু মানে মাঝখানে এফএ কাপের পরেও তারপর যে মানে 3 গোল দিয়ে দেয়া, ওদের প্লেয়ারের ভিতর মানে ইন্টেন্সিটিটা বেশি আমার কাছে মনে হচ্ছে, যে ওরা খুব ডেসপারেট যে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে চেলসি উতরে যাবে ওলভসের সাথে। অনেক দামি দামি প্লেয়ার আসতেছে চেলসিতে। চেলসি যদি বৃহস্পতিবারের খেলা খেলে তাহলে কি হবে বলেন, এত দামি প্লেয়ারদের নিয়ে? ওদের তো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে। সেটা অবশ্যই একটা কারণ। আচ্ছা, এই যে কামরুল, তুমি কি দেখতেছো, কারা টপ 4 এ যাচ্ছে আর রেলিগেটেড কারা হচ্ছে? আচ্ছা, আমি প্রথমত আমি খুব মনে প্রাণে চাই যে যেন ওয়াটফোর্ড রেলিগেটেড হয়। হ্যাঁ, আমি খুবই খুশি হয়েছি ওরা 4-0 গোলে হারছে, বিকজ মানে কোনো মানে এরকম একটা সিচুয়েশনে পিয়ারসনকে স্যাক করা আমার কাছে মনে হয়েছে একটা স্টুপিড ডিসিশন। কারণ 2 ম্যাচ বাকি ছিল, মনে হয় একটু যদি টিমের স্পিরিটটা ঠিক রাখতে পারতো আমার মনে হয় ওদের রেলিগেশন এড়ানোর একটা সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু ওরা সিটির সাথে 4-0 গোলে হারছে, তো ওদের গোল ডিফারেন্স এমন হয়ে গেছে এখন যে যদি করে ভিয়া যদি ড্র করে তাহলে কিন্তু ওদের আউট। আর বর্নমাউথ যদি জিতে যায়, না বর্নমাউথকে জিতে হবে না, ভিয়া ড্র করলেই তো ওরা আউট, তাই না? মানে হচ্ছে না, অ্যাস্টন ভিলাকে ড্র করতে হবে আর হচ্ছে আর্সেনালকে জিততে হবে। না না, সেটাই বর্নমাউথের আমি মনে করি অ্যাস্টন ভিলা ড্র করবে আমি মনে করি, আর আর্সেনালের কাছে ওয়াটফোর্ড হেরে যাবে। না না, আর্সেনাল এই ম্যাচ খুব সিরিয়াসলি খেলবে, স্পেশালি অবামেয়াং। আমার মনে হয় সে অ্যাটলিস্ট 2 গোল দিবে। টার্গেট যদিও থাকবে 3, বাট ও সব কিন্তু ইউজুয়ালি হচ্ছে কি ফাইনাল ডেতে ও গোল করে, আমার যদি ভুল না হয়ে থাকে। তো আমার মনে হয় অবামেয়াং গোল করবে। আচ্ছা, আর এই তো আর টপ 4 এর কথা যদি আমাকে বলেন, আমি জানি না, আমি ওই আগের দিনও বলছি, আমার কাছে মনে হচ্ছে লেস্টার মাইট কজ অ্যান আপসেট। নাসিম, তুমি অনেকক্ষণ চুপচাপ, তুমি কি দেখতেছো? আমি বেলাল ভাইয়ের সাথে একমত, টপ 4 যেভাবে আছে আমার মনে হয় সেভাবেই থাকবে। তবে আমি চাইবো যদি লিস্টার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে ইউনাইটেডের জায়গায়, তবে খারাপ হতো না আর কি। তুমি কাদের ফ্যান? ম্যানচেস্টার সিটি। সো অবভিয়াস, আমার ভালো লাগে, যদিও আমি বললাম না আমি কার ফ্যান। যাই হোক, এই যে নাসিম কিন্তু আমাদের আজকে জয়পুরহাট থেকে জয়েন করছে। সো ইট ওয়াজ অনেক একটা টার্বুলেন্ট, তার ইন্টারনেট থাকবে, সে খুব চিন্তায় ছিল। আমাকে বলছিল ভাইয়া
আমার এখানে কারেন্ট থাকবে কিনা, আমার ইন্টারনেট স্টেবল থাকবে কিনা। আই এম রিয়েলি ওয়ারিড। আমি আমি মনে করেছিলাম সে, মানে আমার মাথায় কাজ করতেছিল না, আমি মনে সে স্টিল রুয়েটে আছে, সে রাজশাহীতে আছে। বাট জয়পুরহাট থেকে সে জয়েন করছে এবং সে একদম রাউটারের পাশে বসে থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছে তার এফোর্টের জন্য। এবং আমার এখানে ওর নাসিমের কাছে কিছু প্রশ্ন আছে। যে ও যখন মানে ফজলে রাব্বির সাথে ওর যখন পরিচয় হলো, মানে এর পরের ব্যাপারগুলো ওদের মধ্যে কেমন হয়েছে এটা আমি একটু জানতে চাই। রাব্বির সঙ্গে তো আমার পরিচয় যখন শুনলাম যে রাব্বি ওয়ার্ল্ড ওয়াইড এক কোয়ার্টারে চ্যাম্পিয়ন হলো, ফেসবুকেও ওইভাবে কথা হতো না ওর সঙ্গে। এর ওর কাছে শুনতাম যে কি ব্যাপার, রাব্বি নামে একটা ছেলে নাকি এভাবে জিতছে, কেমনে কি। তারপর আমরা যখন হলে উঠলাম দেখি যে ওর আর আমার রুম পাশাপাশি, নিচতলাতে, ও আমার পাশের রুমে থাকে। তারপরে যে রাব্বির সাথে মাঝে মধ্যে কথা হতো 14-15 সিজন শুরুর আগে আর কি। ওর কাছে আমি জিজ্ঞেস করলাম, একদিন অনেকক্ষণ আলাপ করলাম যে ফ্যান্টাসিটা আসলে কি, কিভাবে খেলে, কয়টা প্লেয়ার। যেমন আমি ভাবতাম যে 11 জন প্লেয়ার, একটা ডিফেন্সিভ মিডফিল্ডার তো মাস্ট, কিন্তু ফ্যান্টাসিতে যে সিডিএম এর কোনো মানে রাখা উচিত না এটা কিন্তু আমি জানতাম না। এমন অনেক কিছুই আমি জানতাম না। আমি ভাবতাম যে যে গোলকিপার গোল খাওয়ার চান্স বেশি, সে বেশি সেভ করবে, সে হয়তো বেশি পয়েন্ট দেবে। তো এরকম টুকিটাকি সবকিছু আমি রাব্বির কাছ থেকে শুনছি আর কি। আর আমাদের রুয়েটে এখন ফ্যান্টাসির বলা চলে যে গণজোয়ার চলতেছে, আর এর পুরা অবদান রাব্বির। আর ও যদি না জিততো আমরা ফ্যান্টাসির এইভাবে আসলে ওয়াকিবহাল থাকতাম না। তো আমরা সবাই মনে করি রাব্বি হচ্ছে আমাদের মানে ফ্যান্টাসি গুরু। ইভেন কেওসি ফার্স্ট মানে ফাইনালে ফার্স্ট রাউন্ডটা ও আমাকে বলছিল পুলিসিককে রাখতে, উইলিয়ানকে বিক্রি করতে। আমি ভাবলাম যে উইলিয়ান যেহেতু পেনাল্টি নেবে, আমি উইলিয়ানকে রাখি, পুলিসিককে বিক্রি করি। পুলিসিককে রাখলে কিন্তু ম্যাচটা ড্র হতো, আমি 3 পয়েন্টে হারতাম না। তো আশা করতেছি ফাইনালে সেকেন্ড রাউন্ডের আগে ওর সঙ্গে আবার আমার যোগাযোগ হবে, আলাপ আলোচনা হবে আর কি। আর আচ্ছা, রাব্বি, হ্যাঁ হ্যাঁ ভাই আপনি বলেন। আর রাব্বির জন্য যে আসলে ফ্যান্টাসির মতো এক ভালো একটা খেলার সাথে যে নিজেকে জড়াইতে পারছি আর কি, এটা আসলে গত 5-6 বছরে আমার জীবনে ঘটে যাওয়া অন্যতম সেরা একটা ব্যাপার। মানে আগে প্রিমিয়ার লিগ দেখতাম ঠিক আছে, কিন্তু ফ্যান্টাসি যে কি পরিমাণ মানে একটা অ্যাডিকশন, এটা আসলে না খেললে বা শুরু না করলে আমি বুঝতে পারতাম না। আমি এমন কোনো গেম উইক যাইনি যে গেম উইকটা আমি আমার টিম ঠিক করতে ভুলে গেছি, সেটা আমার পজিশন যতই খারাপ হোক। আমি টিম ঠিক করতে কখনো ভুলি না, যত ব্যস্ততা থাক, যত কিছুই থাক। পজিশন যে ওভারঅলি বা বাংলাদেশে খুব বেশি ভালো তা না, কিন্তু তারপরেও আমার অ্যাডিকশন আসছে আর কি গেমটার প্রতি। এই জন্য আমি তো সবসময় রাব্বিকে ধন্যবাদ জানাই। আমি যে কোনো কিছু জিতলেও আমি সবসময় রাব্বির নামটা বলি। এই তো রাব্বির সঙ্গে আমার আসলে এভাবেই আমাদের পরিচয়। আমাদের কিছু কোশ্চেন নেওয়া উচিত। কামরুল, তুমি কোশ্চেন গুলো একটু দেখবা প্লিজ। আমি তার আগে একটা বলি, এই একটা কোশ্চেন করেছে সাকিব আহমেদ আবিদ, ফারজানা আপুকে কি আমরা ফ্যান্টাসি প্লেয়ার হিসেবে দেখবো খুব সুন? ফারজানা ভাবি, আপনি কি একটু ফ্যান্টাসি ফুটবল নিয়ে একটু দেখবেন? আপনি তো ফুটবল দেখেন, স্পোর্টস জার্নালিস্ট, অনেক কিছু আচ্ছা, কভার আমি করেন। আমি বলি আপনাদের এতক্ষণের কথা শুনে, বা আমি আসলে এই ফ্যান্টাসি ফুটবলে একজন বিলাল ভাই সম্ভবত উনি বলছিলেন যে উনি 2011 থেকে খেলে, আরেকজন বলছিলেন যে 14 থেকে খেলে। আমি আসলে ওই সময়ে ফ্যান্টাসি ফুটবল নামে এরকম কিছু একটা হয় সেটাও আমি জানতাম না, সত্যি কথা। যদি আমি 2010 থেকে স্পোর্টস জার্নালিস্ট হিসেবে কাজ করি, কিন্তু আমি জানতাম না যে এরকম ফ্যান্টাসি ফুটবল নামে কিছু একটা হয়। আমি সম্ভবত এই যে অনলাইনে এরকম কিছু একটা গেম হয়, দল গড়ে, এইটা আমি মানে আমি জানতে পেরেছি আইপিএল যখন হতো, মানে ক্রিকেট, আমি ক্রিকেট দিয়ে এটা জানতে পেরেছি যে আইপিএল এর সময় সবাই এরকম দল দল করে। তো তারপরে একবার টি-20 ওয়ার্ল্ড কাপের সময় আমিও আমার কয়েকটা কলিগের সাথে মজা করে এরকম দল করছিলাম। মানে যদি আমি খুব লাড্ডু মার্কা রেজাল্ট হয়েছিলাম, কিন্তু আমি দল করতাম প্রত্যেক ম্যাচের আগে এরকম টি-20 ওয়ার্ল্ড কাপের সময় ক্রিকেটে। এরপর দেখলাম যে আমার কলিগদেরকে দেখি যে তারা ফুটবলেও এরকম করে। কয়েকজন আছে একেবারে সারাক্ষণই, মানে আমি তো মাঝে মাঝে ওদেরকে বলি যে তোমরা ম্যাচ রিপোর্ট করতে দিলে কে কোন গোল করছে খালি জিজ্ঞেস করো, খুঁজো, এরকম দেরি হয়ে যায়। আর এমনি তো দেখি মাথার মধ্যে দুনিয়ার কিছু নিয়ে ঘুরো। তো এটা আসলে একটা হিউজ কাজ। আমার মনে হয় যে একটা একটা টিমের কোচের যে দায়িত্ব থাকে, যারা আপনারা এটা খেলছেন তাদের দায়িত্ব আরো অনেক বেশি, কারণ সবখান থেকে এখানের প্লেয়ার নিয়ে দল গোছাইতে হয়, প্রত্যেকের জিনিসপত্র সমস্ত কিছু মাথার মধ্যে নিয়ে ঘুরতে হয়, গোছায় রাখতে হয়। মানে আমি যখন শুনছিলাম আপনাদের কথাগুলো মনে হচ্ছে যে মানে কত কাজ।
আপনারা অন্য কাজ যারা খেলছেন তারা অন্য কাজগুলো কিভাবে করেন, মানে নিজে খেললে যতটুকু পেরেশান হওয়ার কথা তার চাইতে অনেক বেশি পেরেশানি নিয়ে থাকতে হয় যিনি টিমটা গড়ছেন ওনাকে। তো আমার মনে হয় না যে আমি এত পেরেশানি মাথার মধ্যে নিয়ে অন্য কোনো কাজ করতে পারবো এখনো পর্যন্ত। তো আমাকে ফ্যান্টাসি ফুটবলে দেখা যাবে বলে আপাতত আমার মনে হয় না যে দেখা যাবে। যখন আমি চাকরি বাকরি ছেড়ে দিব তখন খেলবো ভাই, কথা দিলাম। আর তো কোনো কাজ থাকবে না, তখন ফ্যান্টাসি ফুটবল খেলবো। থ্যাংক ইউ ফর দ্য অনেস্ট কনফেশন। আমি বলি যে এই যে কামরুল, তুমি কবে থেকে খেলো? আমি খেলি 2000, আমি কলেজ থেকে বের হয়েছি 2002 তে। আমি 2003 থেকে খেলি, তখন মাত্র টিএসসি তে নতুন হয়েছে, এটাকে কি বলে, ওই টিএসসির একটা সাইবার ক্যাফে সেন্টার হয়েছিল তখন, সাইবার সেন্টার বলতো না কি যেন, ভুলে গেছি, এত বছর আগের কথা। তো ওইখানে খুব সম্ভবত 60 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য ব্রাউজ করা যেত। তো তখন ফার্স্টে আমি দেখছি হচ্ছে ইএসপিএন স্টার স্পোর্টস তখন বাংলাদেশে ছিল, ওরা ফার্স্টে হচ্ছে এরকম বিভিন্ন কম্পিটিশন করতো। তো ইএসপিএন স্টার স্পোর্টস এর ওই জিনিসটা নিয়ে সার্চ করতে করতে আমি যেটা দেখলাম যে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, এইটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ইয়েতে সেটা হয়। তো তখন থেকে আমি খেলি। প্রথম যখন আমি খেলতাম তখন তো আমার পরিচিত আমি খুঁজে পাইতেছিলাম না যে মানে এরকম খেলাটা আর কে কে খেলে। ফর এন এক্সাম্পল, ওই সময় আমরা সকার ম্যানিয়াক্সে যারা ছিলাম, মানে প্যাশনেট ফুটবল ফলোয়ার যারা, ধরেন জিয়াদ ভাই বা আসিফ ভাই, তারা হচ্ছে ফ্যান্টাসি ফুটবল কোনো কারণে খেলবে না, কারণ এটা খেলতে গেলে তাদের চিন্তা করতে হয় যে তার লিভারপুল বা চেলসির, ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়াররা গোল দিবে, এটা উনি মনে মনে চাইবে, এটা সম্ভবই না। এই কারণে তারা হচ্ছে টোটালি ফ্যান্টাসি জীবনেও খেলবে না, এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা। এই কথাটা বাংলা টিভির ফয়েজ একটা স্পোর্টস জার্নালিস্ট আছে, আমাদের লিভারপুলের ফ্যান, সেও বলতেছিল যে ফ্যান্টাসি ফুটবল খেলা তার জন্য খুব একটা ট্রমা, কারণ বিইং এ লিভারপুল ফ্যান, সে কিভাবে ম্যান ইউনাইটেডের প্লেয়াররা গোল করবে এটা চাইতে পারে, এইটা তার জন্য একটা ট্রমা হিসেবে কাজ করে। আমি এখানে ভাই এহসান ভাই, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আসলে মানে ফুটবল তো এট দ্য এন্ড ইজ এ গেম, তাই না? এইখানে রাইভালরির থেকে আপনি যদি ফুটবলটাকে অ্যাপ্রিসিয়েট বেশি করতে পারেন, আপনার মানে ক্লাব রাইভালরি বলেন বা টিম রাইভালরি থেকে, তাহলে মনে হয় ফ্যান্টাসি খেলাটা আপনার জন্য অনেক বেশি ইজি। ওয়েল কামরুল, এই জায়গাটায় মনে হয় ওই ইশতিয়াকের সাথে যেদিন আমরা লাইভ করেছিলাম সেদিন আমরা ওই জায়গায় চলে গেছিলাম আর কি। আমিও আসলে ওই জায়গাটা থেকেই দেখি আসলে ফুটবলকে। আসলে আমি আসলে 2005-এও 5-6-এও কিন্তু আমি আসলে ম্যানচেস্টার ইউনাইটেডকে সহ্যই করতে পারতাম না যে কিভাবে যে নিবে, কিন্তু পোস্ট 2007 মানে 2006 এর শেষের থেকে আর কি আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমার টিমে নিয়েছিলাম। সো এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমি এত ঘৃণা করতাম, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি যেহেতু মোর ইনক্লাইন টু বার্সেলোনা, যেহেতু লিভারপুল ফ্যান, মানে সে তাকে কখনোই সাপোর্ট করতে পারতাম না, বাট আই ওয়াজ রিয়েলি হ্যাপি সে যখন জুভেন্টাসে গেছে, কারণ আমার জুভেন্টাস আমার একটা পছন্দের জায়গা। তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো জুভেন্টাসে যাওয়াতে রিয়েলি আমি তাকে পছন্দ করতে পারতেছি, কারণ আমি তো আসলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পছন্দ করি। যদিও মেসি রোনাল্ডো বিতর্কে আমি কখনো যাবো না, কারণ দুজনকে আমার চরম ট্যালেন্টেড এবং মনে হয়। বাট রোনাল্ডো যে একটা মানুষ কিরকম ফেমে গেল, ডিরেইল হইতে আমরা মানুষকে দেখছি, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে এটা ভর্তি, মানে এভরিওয়ান, যেমন একদমই নমিনাল প্লেয়াররা এত টাকা পেয়ে ডিরেইল হয়ে যায়, রোনাল্ডো ডিরেইল হয়ে তার পারফরমেন্সটা অলওয়েজ একই জায়গায় রেখে গেছে। এই জন্য রোনাল্ডোকে আমার অনেক বেশি শ্রদ্ধা জাগে রোনাল্ডোর অ্যাবিলিটির উপরে, এবং তার উপর সে সিঙ্গেল হ্যান্ডেডলি পর্তুগালকে অনেক কিছু জিতাইছে, যেটা আসলে অনেক কম গ্রেট প্লেয়ারই করতে পারছে। ম্যারাডোনা পারছে, অনেকে পারে নাই, জিদান পারছে। জিদানের সাথে জিদানের এইখানে এহসান ভাই, আমি আপনার সাথে আমার সিরিয়াস লেভেলের দ্বিমত আছে, সেটা হচ্ছে আপনি যেটা বলতেছেন যে সে সিঙ্গেল হ্যান্ডেডলি জিতাইছে, এটা আমি একদমই মনে করি না, বিকজ তার টিমমেটদের সেখানে অনেক বড় লেভেলের কন্ট্রিবিউশন ছিল। মানে অ্যাজ এ প্লেয়ার আমি রোনাল্ডোর মানে অনেক বড় ফ্যান, কিন্তু এইটা আমি কখনোই আপনার সাথে একমত হব না যে এই পর্তুগালের সেই কাপ জেতার পেছনে আমি মেসিকে আক্রমণ করে কথাটা বলি নাই, ডোন্ট টেক ইট ইন দ্যাট ওয়ে। না আমি কিন্তু মানে ওইরকম সাপোর্টার আমি না যে আমি শুধুমাত্র মেসিকে করব বলে আমি রোনাল্ডোকে অ্যাপ্রিশিয়েট করতে পারবো না। আমি আই এম নেভার লাইক দ্যাট। ইভেন মানে সেটা যে কোনো ধরনের ক্ষেত্রেই হইতে পারে, মানে রোনাল্ডোকে নিয়ে মানে যে যখনই সে ভালো খেলতেছে সেটা অ্যাপ্রিশিয়েট করতে তো কোনো সমস্যা নাই। যদিও আমরা এখানে যেটা দেখি যে রাইভাল ক্লাব বা রাইভাল টিম, আমি এইখানে আমার একটা ইনসিডেন্ট আমার খুব মনে পড়ে, যে আমার প্রথম আলোর আমার কলিগ রাজীব হাসান, সে একদিন দেখলাম যে মানে আমি আর রাজীব তো খুব মানে পার আর্জেন্টিনা সাপোর্টার,
ওয়ার্ল্ড কাপের টাইমে একদিন দেখলাম যে রাজীব ব্রাজিলের জার্সি পরে আছে। আমি রাজীবরে বললাম, রাজীব আপনি ব্রাজিলের জার্সি পরে অফিসে আসলেন? তখন রাজীব বললো যে কামরুল, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যখন সাংবাদিকতা করবেন, স্পেশালি যখন স্পোর্টস জার্নালিজম আপনি করবেন, তখন আপনার কোনো টিম থাকতে পারবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি খেলাটা অ্যাপ্রিসিয়েট করতেছেন। আচ্ছা, এই কামরুল, আমাদের কিছু কোশ্চেন নিতে হবে। ফাইনাল কিছু কোশ্চেন করে আমরা আজকে শেষ করব। আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে আসছি। আচ্ছা কোশ্চেন গুলো একটু তুমি যদি একটু দেখো। আচ্ছা, উইলিয়ান টু ডেভিড সিলভা উইথ আ হিট, উইল ইট বি ওয়াইজ? কে বলবে? ফজলে রাব্বি, উইলিয়ান থেকে ডেভিড সিলভাকে যাওয়াটা কি ওয়াইজ হবে কিনা? হ্যাঁ অবশ্যই, উইলিয়ান টু ডেভিড সিলভা করা যেতে পারে উইথ আ হিট। উইথ এ হিট। উইথ আ হিট, হ্যাঁ আমি বলবো করতে। তবে মানে ওই হিট নিয়ে ডেভিড সিলভাকে দেয়া মানেই হচ্ছে তাকে ক্যাপ্টেন দিতে হবে, রাইট? হ্যাঁ না। ক্যাপ্টেন দিতে হবে। ওদের টিমে তো ক্যাপ্টেন অন্যরাও আছে। যদি অন্য আরো ভালো থাকে, বা ডিপেন্ড করবে যে ওর মানে যে যিনি কোশ্চেনটা করতেছেন উনি কোন টুর্নামেন্টের জন্য এটা করতেছেন। আর আমি ধরে নিই উনি ক্লাসিকের জন্য করবে। ক্লাসিকের জন্য করলে উনি যদি হিট নিয়ে ডেভিড সিলভা নেয়ও, অন্য যদি ভালো অপশন থাকে, উনি যদি স্টার্লিং দিতে চায়, অথবা স্ট্রাইকার থেকে ওবামায়াং হতে পারে, অথবা হেসাস হতে পারে, ওদের দিতে পারে। বাট ডেভিড সিলভা যে দিতে হবে এরকম না, তবে ডেভিড সিলভা নিতে পারে। আর এর পিছনে আমি আরেকটা কারণ বলি, এই নাসিম হয়তো একটু আগে বলছে যে ওকে আমি গত উইকেও উইলিয়ান বাদ দিতে বলছি, উইলিয়ান বাদ দিয়ে পুলিশিককে রাখতে বলছি। তো উইলিয়ান আসলে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। তো এজ এ ব্রাজিলিয়ান, তারপর আমি উইলিয়ানকে কখনোই পছন্দ করি না। সে চেলসিতে ইদানিং করে পয়েন্ট দিচ্ছে, এরপরে উইলিয়ান আমার পছন্দ না। তো সেজন্য আমি উইলিয়ান রাখতে চাচ্ছি না। মানে উনি যদি করতে চায় করতে পারে, কারণ ডেভিড সিলভা অবশ্যই ভালো পয়েন্ট দিবে উইলিয়ান থেকে এই উইকে। আমাদের খুব রেগুলার ফ্যান রুবায়াত ইসলাম, চিরাং ইউনিভার্সিটির, আমাদের ইউনিভার্সিটি লিগটা যেটা চলে, ইন্টার ইউনিভার্সিটি যে লিগটা চলে, বেলাল ভাইয়ের কাছে প্রশ্ন, এই সিজনের লাস্ট গেম উইক শেষে চবিয়ানকে আপনি লিগ টেবিলের কততে দেখতে চান? আবার একটা স্মাইলি ফেস দিয়েছে। হ্যাঁ, ইউনিভার্সিটি ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, ওটা কিন্তু ওখানে আমিও আছি। সো শুরুতে কিন্তু আমি ওদেরকে টার্গেট দিয়েছিলাম যে অ্যাটলিস্ট ফার্স্ট 3 এর ভিতরে থাকতে হবে। তো এই সিজনে টেবিলের যে অবস্থা আমি দেখছি, আমি মনে হয় সেকেন্ড হতে পারলেই আমরা হ্যাপি। আর তবে নেক্সট সিজনের জন্য অবশ্যই আমি চাইবো যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, যাতে সবাই মিলে ফাইট দেয়। বেলাল ভাই বলে দেন কারা এখন সবার আগে আছে। কারা সবার আগে আছে হ্যাঁ, টেবিল দেখতে হবে ভাই। কারা চ্যাম্পিয়ন হচ্ছে। আমি আপনাকে সাহায্য করি, ওদের নাম হচ্ছে এসইউএসটি, সাস্ট, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স হ্যাঁ, এন্ড এসাদ ভাই নিজে যেহেতু শাহজালালের স্টুডেন্ট, উনি এখন এই জিনিসটা শুনতে চাইতেছে বারবার করে। অসুবিধা নাই এসাদ ভাই। না, ইটস গুড। ভাই আপনি বলে দিন। না না, আমি তো আসলে এই লিগটা তো আমি খেলি না, আমি তো আসলে খুবই ইরেগুলার, লকডাউনের কারণে আমি আবার নতুন করে আপনাদের কাছে আসছি। বাট আমি খেলি, ফ্যান্টাসি ফুটবল খেলি, বাট এরা যে এত ভালো করতেছে এটা আমি জানতাম না। বাট ইটস মার্জিন খুব কম, কারণ 8টা করে গেম, তার মানে 10 পয়েন্টে আগে আছে। 3টা গেমের ওলট পালট হলেই কিন্তু জিনিসটা বদলে যেতে পারে আর কি। তবে সাস কনসিস্টেন্টলি ভালো খেলতেছে, এইটা একটা সত্যি কথা। বেলাল ভাইয়ের জন্য অনেক ফ্যান। এখানে স্টারলিংকে ট্রিপল ক্যাপ দিবেন কিনা একজন জিজ্ঞেস করছে। আমার মনে হয় এটা চোখ বন্ধ করেই দেওয়া যেতে পারে, কারো যদি ট্রিপল ক্যাপ্টেন বাকি থেকে থাকে। নাসিম কি মনে করেন? নাসিমে তো হ্যাঁ। স্টার্লিং নাই। না না, আমি বলতেছি না, আমি প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। নাসিম নাসিম দোয়া করতে স্টার্লিং যেন ভালো না খেলে। আমি তো চাইবো ওকে বেঞ্চ করুক গার্ডিওলা, যদিও এটা সম্ভব না, তারপরেও আশা করি আর কি। ফজলে, তোমার কাছে একটা কোশ্চেন আদনান সজীব করেছেন। কোশ্চেন হচ্ছে, আই ওয়ান্ট টু ক্যাপ্টেন অন সালা, তুমি কি মনে করো? সালা, হ্যাঁ, আচ্ছা সালা অবশ্যই, যেহেতু গোল্ডেন বুটের রেসে আছে যে সালা, স্টার্লিং, ওবামায়াং, এবং আমি বলবো অনেক, কারণ সে ইংস, চারজনের সবার এই মেন্টালিটি সেম হবে যে গোল দেওয়া। সালাকে কি ক্যাপ্টেন দেওয়া যায় নাকি? হ্যাঁ দেওয়া যায়, যেহেতু সেটাই বললাম যে যেহেতু এরা গোল্ডেন বুটের রেসে আছে, এদেরকে দেওয়া যায়।
4 গোল লাগবে এদিকে দেওয়া নিউক্যাসলের সাথে 4 গোল কি ভাই সালাকে দে অ্যান্টোনিও যদি 4 গোল দিতে পারে ওই সেটা হইতেই পারে, সালাকে কিন্তু আর মানে লাস্ট গেম উইক তো অনেক কিছু সম্ভব। ডেফোর মত মানে ডেফো যদি 5 গোল দিতে পারে, সে তো দেখাই দিয়েছে যে 5 গোল দেওয়া সম্ভব। সেই অবামেয়াং সালা দিতেই পারে, ইম্পসিবল কোনো কিছু না। এই যে সালে ইমতিয়াজ কোশ্চেন করেছেন কোন ম্যান সিটি কোন তিনজন অ্যাটাকারকে আমার নিতে হবে, যেহেতু বেলাল ভাই বলেছেন যে 3টা মিডফিল্ডার নিতে ম্যান সিটির, এবং উনি 4টা অপশনই দিয়েছেন যে কেডিবি, স্টার্লিং, মারেজ এন্ড ডেভিড সিলভা। এখান থেকে বেলাল ভাই তিনজন বলেছে। তো ফার্স্টে তোমার কাছে বলবো যে তোমার কাছে অপশন জেসুসও আছে, 5 নাম্বার জেসুসও আছে, কোন তিনজনকে তুমি মাস্ট হ্যাভ মনে করতেছো? এটির জন্য হ্যাঁ সিটি, ম্যান সিটি। সিটি মাস্ট পিক আমি বলবো স্টার্লিং, ডেভিড সিলভা, আর আমি নিব হচ্ছে মাহারেস। স্টার্লিং, ডেভিড সিলভা, মারেজ। আমিও তেমনি স্টার্লিং আর মারেজকে নিতে চাই। আর কেডিবি কে বাদ দিলে কি কতটা লাভ হয় টিমের ব্যালেন্সের উপর নির্ভর করে আর কি। আমি স্টিল ডেভিড সিলভাকে আমার রোমান্টিক পিক মনে হয়, হার্টের পিক মনে হয়, আর মাথার পিক কিন্তু ঠিকই কেডিবি কেই মনে হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় সেক্ষেত্রে আপনি যদি 3টা সিটি থেকে মিডফিল্ডারই নিতে চান বেলাল ভাইয়ের কথা মতন, তাহলে তো ইজিলি আপনি কেডিবি, স্টার্লিং আর সিলভা নিলেই পারেন। আমি ফর এনিওয়ান বাজেটে কুলাতে হবে তো ভাই। হ্যাঁ এখানে আপনি যদি জেসুসকে যদি না নেন তার মানে ডেফিনেটলি আপনার বাজেট আছে। জেসুসকে যদি আমি না নেই, ওখানে তো কেইন আর অবামেয়াং আছে। না আমার মনে হয় না যে কেইন এই মানে এর জন্য ওই রকম লেভেলের পয়েন্ট দিতে পারবে। তুই যদি আলটিমেট গ্যাম্বল বলতে চাও সেটা হ্যারি কেইনই হবে, কারণ হ্যারি কেইন খুবই ফ্রি, এবং আমার মনে হচ্ছে কেইন এই ম্যাচে গোল দিবে, এটা আমি বিলিভ করি। ফার্স্টে আপনি তুমি হ্যারি কেইনকে নিয়ে কি বলতে চাও? হ্যারি কেন, আমি মনে করি এই উইকের জন্য হ্যারি কেন থেকে ভালো হচ্ছে অপশন হয়তো হেসাস হবে অথবা ওবামায়াং হবে। কারণ হ্যারি কেনের যে প্রবলেমটা হচ্ছে হোসে মরিনো, আমার ওর খেলার স্টাইল পছন্দ না। ও যেহেতু ডিফেন্সিভ খেলে, যে কারণে হ্যারি কেন সাফার করতেছে আসলে। এই কারণে আমি হ্যারি কেনের মানে ওর উপর ভরসা করতে পারতেছি না আসলে। হ্যাঁ, তবে আরেকটা ব্যাপার হচ্ছে ও কিন্তু খেলবে প্যালেসের সাথে, প্যালেসের অবস্থা খুব একটা সুবিধার না। সো সবচেয়ে ব্রোক ডিফেন্স নিউক্যাসল আর প্যালেস। বেলাল ভাই, আপনাকে ফ্যান্টাসি অনলাইন আলোচনা প্রথম দিন থেকেই আপনাকে খুঁজতেছে মানুষজন, আজকে পেয়ে খুব খুশি। তো আপনার কাছে কোশ্চেন যে হ্যারি কেইনকে আপনি কিভাবে দেখতেছেন? হ্যাঁ আমি কামরুল ভাইয়ের সাথে একমত। আমি দেখতে পাচ্ছি ক্রিস্টাল প্যালেসের ক্যাহিল, তারপর সাকো, টমকিন্স, 3টা সিভি কিন্তু ইনজুর্ড। হ্যাঁ, না আপনি কি হ্যারি কেইনকে নেওয়ার পক্ষে? আমি নেয়ার পক্ষে এবং আমি কিছু ক্ষেত্রে আমি বলবো অবামেয়াং এর চেয়ে আমি হ্যারি কেইনকে এগিয়ে রাখবো এই ম্যাচের জন্য। এক্স্যাক্টলি, দ্যাটস মাই থট অ্যাজ ওয়েল। ক্রিস্টাল প্যালেসের আমি অলরেডি বলেছি ক্যাহিল, সাকো, টমকিন্স 3টা সিভি কিন্তু ইনজুর্ড। আর হ্যারি কেইনের হিস্ট্রিক্যালি কামরুল ভাইয়ের আলোচনায় কামরুল ভাই বলেছেন যে হিস্ট্রিক্যালি কিছু প্লেয়ার আছে যে লাস্ট ম্যাচে গোল করে। তো আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট ব্রেস দিতে পারে হ্যারি কেইন। তো আমি সেই জন্য হ্যারি কেইনকে আমি আমার পিক। আমি অবশ্য চাই হ্যারি কেইন অ্যাটলিস্ট 2টা গোল দিক, কারণ হচ্ছে করোনার পর যখন খেলা শুরু হয়েছে তখন আমি বলছিলাম যে এই হ্যারি কেইনকে নেওয়া মাস্ট পিক, আর হচ্ছে এর মধ্যে সে 8 গোল দিবে, সে 6টা দিছে আর 2টা বাকি আছে। গুড রিমাইন্ডার। পীর ফকির তো কারোর গায়ে লেখা থাকে না, মাথার কপালেও লেখা থাকে না, পারফরম্যান্স দিয়ে আমরা বুঝে নিই আর কি। কামরুল, বেস্ট অফ লাক। আমিও মনে করি যে হ্যারি কেইন আসবে ইয়েতে। তো লেটস ক্লোজ ইট ফর টুডে। আমরা আজকে আমাদের সিজন ফিনালে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আগামী 2 দিন আমি খুব রিকোয়েস্ট করবো ফজলে রাব্বি, বেলাল ভাই এবং নাসিম, তোমাদের 3 জনকে তোমরা প্লিজ কোশ্চেন গুলো আনসার করো। মানুষ অনেক কোশ্চেন করে, এই কোশ্চেন গুলো তোমরা যদি করো মানুষ কনফিডেন্স পায়। মানুষের একটা জিনিস কি, আমি একটা জিনিস জানতাম না, সেটা হচ্ছে আমি হঠাৎ করে এই লকডাউনে আবিষ্কার করছিলাম। আমরা যখন এই গ্রুপটা করছিলাম ফ্যান্টাসি ফুটবল প্লেয়ার্স অফ বাংলাদেশ, তখন আমি ভাবলাম যে ফ্যান্টাসি ফুটবল নিয়ে কথা হবে এরকম একটা গ্রুপ। তা আমি আবিষ্কার করছি যে আরেকটা গ্রুপ আছে, ফ্যান্টাসি ফুটবল ফ্রাস্ট্রেশন গ্রুপ। আফটার এভরি উইক
মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন ওখানে পোস্ট করে আর কি, মানে কাকে ক্যাপ্টেন দিয়ে কাকে ইয়ে হলো, সেই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে ওইটাতে পোস্ট করে। ওই গ্রুপটা খুব ফানি হবে নিশ্চয়ই, আমি ওই গ্রুপে নাই, আমি জয়েন করতে চাই, বাট আমাদের গ্রুপে আসলে আমি খুব ইয়ে হয়ে যাই। তারপরে পেপ গার্ডিওলা যখন তার রোলেট চালায়, তখন টিম যখন ওইরকম পছন্দ হয় না, তখন মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ট্রিপল ক্যাপ্টেন দেওয়ার পর সালা হোয়াইট থাকে, তখন মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো এই জায়গাগুলো থেকে দাঁড়ায় একটা সিজন আমাদের শেষ হয়ে যাচ্ছে। বাট এবারে সিজনের সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হচ্ছে এই সিজনের পরপরই আমরা চ্যাম্পিয়ন্স লিগ দেখবো অগাস্ট মাসে, আর অগাস্ট মাসের পরেই সেপ্টেম্বরের 12 তারিখ থেকে আমরা কামব্যাক করবো আবার। সো ইট উইল বি ভেরি নট দ্যাট ফার। আর এই করোনার দিনে ফ্যান্টাসি ফুটবল একটা গুড মানে ডিস্ট্রাকশন আমি বলবো, কারণ আমরা সবাই স্ট্রাগল করতেছি, করোনা নিয়ে স্ট্রাগল করতেছি, কারো জব চলে গেছে, কারো জব হাফ হয়ে গেছে, বেতন হাফ হয়ে গেছে, তার মানে অনেক কিছু নিয়ে আমরা খেলা টেলা বন্ধ, ক্রিকেট মাত্র শুরু হয়েছে। তো এখন প্রতি রাতেই ফুটবল থাকে, সেই ফুটবলটারও একটা শেষ হয়ে আসতেছে, একটা ইন্টেন্সিভ এক মাস আমরা শেষ করলাম ফ্যান্টাসি ফুটবলের জন্য। এটা আমাদের একটা ব্যাপার ছিল যে এই গেম উইকের ফ্রাস্ট্রেশন শেষ না হতে পরের গেম উইক শুরু হয়ে যায়, তো এটা ছিল একটা ভালো দিক। তো এই জায়গাটা থেকে আমরা ইয়ে করব, তবে এটা মেন্টালি খুব স্ট্রেসফুল। আমি একসময় খুব স্ট্রেস নিতাম এটা নিয়ে, এখন আমি কম স্ট্রেস নেই। এন্ড অফ দ্য ডে ইটস এ গেম অনলি। আমি এক্সপেক্ট করব আমরা যে আগের ফ্যান্টাসি ফুটবল এফএফপিবি তে ছিলাম, এই একটা রিকোয়েস্ট রেখে আমি যেতে চাই, আমরা যেন আমাদের ওয়ার্ড চয়েসে একটু সতর্ক হই। এখানে বেলাল ভাইয়ের মতো মানুষজন আছে, আমি বিব্রত হই মাঝে মাঝে। আমি একটু বড়, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, আমার ছেলে এখন ফুটবল দেখে, আমার ছেলে এই লাইভটা হয়তো দেখতেছে, বাট সে এই এফ ওয়ার্ড এস ওয়ার্ড এগুলো আমরা একটু কম ইউজ করি। আমি রিকোয়েস্ট করবো আমাদের এগুলোতে। আর হচ্ছে বাঁশ, বাঁশ খাইছি, বাঁশের শব্দটাও আমরা বাঁশটাও মেনে নিতে পারি আর কি, বাট এরপরে যেগুলা লেখা হয় আর কি, আমি খুব হাম্বল রিকোয়েস্ট করতেছি, মানে দৃষ্টিকটু লাগে এই এগুলো দেখতে। এই ওয়ার্ডগুলো আমরা ফ্রাস্ট্রেশন থেকে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি। এন্ড অফ দ্য ডে দিস ইজ এ গেম অনলি, আমরা মজা করার জন্য খেলি, আমরা এটার জন্য জীবন দিয়ে দিচ্ছি না। একটা প্রাইডের জায়গা আছে, এবং মোস্টলি প্রাইডের জায়গা আছে ওয়ার্ক প্লেসে। আমরা প্রতিদিন কাজ শেষ করে ওয়ার্ক প্লেসে যাই বা ক্লাসে যাই, ক্লাসে যে আমাদের মিনি লিগ গুলোতে আমরা ব্র্যাগিং করি, ওই জায়গা থেকে আসলে আমরা এই ফ্যান্টাসি ফুটবল খেলি, ওই মজার জায়গাটা থেকে আমরা ফ্যান্টাসি ফুটবলকে রাখি, তাহলে আমার মনে হয় ব্যাপারটা ইজি হবে আর কি। আর নাসিম, তোমার কথাটা নিয়ে আমি একটা কথা নিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে তুমি বলছো যে ফ্যান্টাসি ফুটবল দ্য বেস্ট থিং হ্যাপেন্ড ইন ইওর এফবি লাইফ, ফেসবুকে লাইফে তোমার ফ্যান্টাসি ফুটবল একটা বেস্ট থিং ঘটছে আর কি। ইটস অ্যামেজিং, এটা আসলেই সত্যি। ফ্যান্টাসি ফুটবল না হলে আরো অন্য কিছুতে আমরা ইয়ে করতাম, আরো ডার্ক কিছুতে আমরা সময় নষ্ট করতে পারতাম, আমাদের ইন্টারনেটের ব্যান্ডউইথটা অন্য আরো বাজে কাজে নষ্ট হতে পারতো। যে জিনিসটা আমরা ভালো লাগে ওই জিনিসকে ইয়ে করে আমরা সময় কাটাচ্ছি। অনেক বেশি টুইটার দেখতেছি, অনেক বেশি টুইটার রিফ্রেশ করতেছি, অনেক কথা হইতেছে। আর আমার খুব ভালো লাগে লট অফ ইয়াং পিপলের সাথে আমার কথা হয়, আমি তো খুব এনজয় করি। আমি যে করি, আল্লাহ যদি আমার করোনায় না মারে, আমি আরো 10 বছর ফ্যান্টাসি ফুটবল খেলবো ইনশাআল্লাহ। কামরুল, আমি আমি আপনি এসম ভাই যেটা বললেন সেটা আপনি তো অনেক মানে হাম্বল ওয়েতে বলছেন। এমনিতে লোকজন আমাকে খুব অপছন্দ করে, বিকজ মানে আই টেন্ড টু বি আ লিটল রাথলেস। সো আমি আসলে একদমই এসম ভাই যে বলছে, আমি একদমই এই ধরনের ওয়ার্ডের পক্ষপাতী না, এবং ইউজুয়ালি আমি যখন গ্রুপে যাই দেখা যাচ্ছে মানে আই গেট অন আ ডিলিটিং স্প্রি, কন্টিনিউয়াসলি আমি যেটা দেখতেছি সেটাই আমাকে ডিলিট করতে হইতেছে, বিকজ মানে এই ধরনের কথা বলতে হবে। আমরা যখন 2000 আমাদের আর এক সপ্তাহ পর আমাদের গ্রুপের ফাউন্ডিং অ্যানিভার্সারি আসতেছে, ইট উইল বি 9 ইয়ার্স। 2011 থেকে শুরু হয়েছে, 2020 এখন, মানে উই হ্যাভ কাম আ ভেরি লং ওয়ে। এই ফজলে রাব্বির মতো, মানে ফজলে রাব্বির যে সাকসেস, বা আর ইশতিয়াক আমিন ছিল, যে পরবর্তীতে ওই যে এক্সচেঞ্জিং একটা কম্পিটিশন ছিল সেটাতে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হলো। ওই ইয়ে যেটা বলছে, নাসিম যেটা বলছে, আমি হয়তো আমি মনে করি যে ফজলে রাব্বি হয়তো আমার সাথে একমত হবে, যে ফ্যান্টাসি ফুটবল ইজ রিয়েলি one of the greatest things that had happened in my life. মানে from a nobody
মানে 2010 আমি যখন ইয়েতে চ্যাম্পিয়ন হলাম স্পেন্সার স্পোর্টস এর নকআউট কাপে, মানে আই সাডেনলি বিকেম সামওয়ান। আমার মনে আছে আপনি একটু আগে আবহাওয়ার কথা বলতেছিলেন আমাকে, আবহাওয়া, আকিব জাবেদ, এই ছেলেগুলোর সাথে আমার যখন প্রথম দেখা হয়েছে, ওরা আমাকে এসে বলছে যে ভাই আমরা তো আমাদের ওই, যেহেতু আমরা ক্যাডেট কলেজের ব্যাকগ্রাউন্ড থেকে ওটা নিয়ে বলতেছি, যে আফটার লাঞ্চ আমরা এসে ইয়েতে দেখতাম, ওই পেপার স্ট্যান্ডের মধ্যে পেপার থাকতো, সেখানে আমাদের সেটা নিয়ে কালের কণ্ঠে একদিন স্টোরি করছিল। তো ওদের খুব ভালো লাগছিল যে ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে একটা ছেলে এইরকম একটা বড় মানে অ্যাচিভমেন্ট তাদের হয়েছে। তো মানে ইট রিয়েলি চেঞ্জ সাম পিপলস লাইফস। আর এই এসান ভাইদের মতন বড়, বা আমাদের নাসিমুল বাতেন ভাইদের মতন বড় বড় মানুষরা যেখানে থাকে, আমি আমি ওনারা আমার থেকে খুব একটা বেশি সিনিয়র না, তাদের সামনেই আমি অনেক যেই কার্টেসিটা মেনটেন করি, আমি তো মনে করি এখন যারা আমাদের থেকে হাঁটুর বয়সী তাদের তো এই সেন্সটা আরো বেশি থাকা উচিত। ঠিক আছে, এই জায়গাটা আমরা অনেকটুকু বলেছি, কভার করেছি। আমি বলতে চাই যে আমরা আগামী 2 দিন আমরা লাইভ অ্যাক্টিভ থাকবো, হোয়াটএভার উই গেট ফ্রম টুইটার বা স্পেশালি আজকে লাইভের পোস্টার নিচে যে কমেন্টগুলো আছে আমরা চেষ্টা করব সবাই সেখানে ইন্টারঅ্যাক্ট করার জন্য। আর লাইভে যারা আসছেন তারা একটু যদি কষ্ট করে মানে ফেসবুকে আপনাদের টাইমলাইন লিংকটা শেয়ার করেন, তাহলে আরো অনেক বেশি মানুষ আমাদের এই ইনিশিয়েটিভ বা খেলাটা সম্পর্কে জানতে পারবে। আর যত বেশি মানুষ খেলবে তত বেশি সম্ভাবনা বাড়বে বাংলাদেশের কারো ইন্টারন্যাশনাল স্টেজে যে চ্যাম্পিয়ন হওয়ার। এনিওয়েজ, আমার তরফ থেকে আমরা থ্যাংক ইউ ফারজানা প্রমি, আপনার সাথে পরিচয় হলো আজকে, দেখলাম, জানলাম, টিভিতে দেখছি, ইয়াতে দেখলাম। থ্যাংক ইউ আরেক জার্নালিস্ট সামিউল মাহিদ, ও আমাদেরকে ফারজানা প্রমির সাথে পরিচয় করায় দিয়েছে। ইনফ্যাক্ট ফারজানা প্রমি, আপনার সাথে আমার আপনার হাজবেন্ড ফয়সাল তিতুমির বিবিসিতে আছেন, উনিও স্পোর্টস জার্নালিস্ট। আপনাদের দুজনকে নিয়ে আসলে আমাদের আগামী সিজনে করার কথা ছিল, বাট অহনা এবার ফাইনালে উঠে যাওয়া দিয়ে আপনাকে আমরা এই সিজনে এই ইয়াতে নিয়ে আসতে চাইছিলাম, বাট আমরা হার্ড লাক, অহনা ইভাকে পেলাম না। নাসিম, ইট ওয়াজ নাইস টু সি ইউ ভাই, ব্রিলিয়ান্ট সিভিল ইঞ্জিনিয়ার। তুমি ভাই মাইনাস অহনা ইভাকে হারাইতে পারবা না, স্টার্টিং কার্ডের কথা চিন্তা করে দেখো। ফজলে, তুমি একটা রিফ্রেশিং গাই ভাই, তুমি যখনই তোমার ক্যাপ্টেন স্পিক নিয়ে আমি খুব আশাবাদী থাকি। তুমি বেলাল ভাইকে যেটা বলছো সেটা তুমি নিজে বলে যাও, তুমি কাকে ক্যাপ্টেন দিচ্ছ? আচ্ছা, আমিও তো আসলে এখন পর্যন্ত ফিক্স না, বেলাল ভাইয়ের মতো অবস্থা। তবে আমি মোটামুটি মানে ডিপ্রেসড এখন, কারণ আমি হচ্ছে এই উইকে হচ্ছে কয়েকটা মিনি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছি। তো যেহেতু আমি মিনি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছি, তো কারোর সাথে আমার এখন কোনো কম্পিটিশন চলতেছে না। তো আমি যখন ফিক্সড করব ক্যাপ্টেন ফিক্সড করে আমি আমার টিম গ্রুপে পোস্ট দিয়ে দিব, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন পুরো টিম সহ। আচ্ছা, সেটা কবে নাগাদ? আমাদের রোববার দিন খেলা, রোববার দিন বাংলাদেশ সময়। যেহেতু রোববার দিন খেলা, রোববার দিন সকালে আমি দেওয়ার চেষ্টা করবো, অথবা কালকে রাতে আমি দেওয়ার চেষ্টা করবো। আসলে আমরা সবগুলা প্রেস কনফারেন্স কিন্তু পেয়ে যাব কালকের মধ্যে। সবগুলো প্রেস, আজকে আমরা অনেকগুলো প্রেস কনফারেন্স পেয়ে গেছি, 20টা প্রেস কনফারেন্স আমরা কালকের মধ্যে শেষ হয়ে যাবে, সুতরাং আমরা দিব। আমি ব্যান্ডিনারি থেকে ইনজুরি রিপোর্ট, প্রিমিয়ার লিগ ইনজুরিজ এর যেসব লিস্ট আছে সেটা দিব। পপুলার পিকের মধ্যে কেউ তেমন একটা ইনজুর্ড না, সো তারপরেও আমি বলতেছি যে কিছু যদি স্পেশাল থাকে আমি এটা কভার করব। বেলাল ভাই, থ্যাঙ্কস ফর কামিং। আপনার মতো একটা পপুলার অন ডিমান্ড একজন মানুষকে শেষ মুহূর্তে নিতে পারছি, একটা দায় মুক্তি হয়েছে আর কি। আমাদের এই সিজন শেষ হয়ে যাচ্ছে, আপনাকে আনতে পারতেছিলাম না, সেই জায়গাটা থেকে আপনি আসছেন, থ্যাংক ইউ। আপনার ক্যাপ্টেন স্পিক কে বলে আপনি আপনার সাথে খোদাফেজ করব। আমার ক্যাপ্টেন পিক এই মুহূর্তে আমি এখনো ট্রান্সফার করিনি, আমি কিন্তু আগেই বলেছি। সো এই মুহূর্তে আমার স্টার্লিং দেয়া আছে, সো টিম নিউজের উপর চেঞ্জ হতে পারে। বেলাল ভাই আসলে বলবে না, উনি এখনো অ্যাক্টিভ তো গ্রুপ মানে লিগগুলোতে। না, বেলাল ভাই যেহেতু আমি করি, আমি স্টার্লিং এর পক্ষে আছি। কামরুল, আমাদের তরফ থেকে খোদাফেজ। তুমি বলো। এহসান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সবসময় ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। নাসিম, নাইস টু মিট ইউ, বেস্ট অফ লাক। আশা করি একজন আর্জেন্টিনা সাপোর্টার জিতবে ইয়েতে নকআউট কাপে। মানে আমার ব্যক্তিগতভাবে নকআউট কাপের মানে নকআউট সিস্টেমের প্রতি আমার মানে অসাধারণ ভালোবাসা, বিকজ মানে এই জিনিসটাই আসলে আজকে আমি যেখানে দাঁড়ায় আছি সেখানে আমাকে আনছে। আর বেলাল ভাই, গ্রেট টু হ্যাভ ইউ। আমি আপনার সাথে নাসিম কিছু বলতে আছে।
আমি আপনাদের কথা বা আপনাদের পোস্ট কিন্তু সেই 14-15 সাল থেকে দেখতেছি, কিন্তু আপনাদের সঙ্গে কখনো এভাবে ইন্টারাকশন হয়নি বা কথাবার্তা বলা হয়নি। যেহেতু আমার মতো একজন নগণ্য ফ্যান্টাসি প্লেয়ারকে লাইভে আনছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বেলাল ভাইয়ের কাছ থেকেও আরো অনেক বেশি টিপস আশা করি আমরা গ্রুপে, সেটা আমাদের বাংলাদেশের ফ্যান্টাসি প্লেয়ারদের জন্য অনেক ভালো একটা পাওয়া হবে। আর এহসান ভাই, আপনিও যদি আগের মতো অ্যাক্টিভ হতেন যতটুকু সময় পাওয়া যায়, ভালো হতো আর কি। আমরা আশা করতেছি নেক্সট সিজনে বেলাল ভাইকে আরো বেশি পাবো, এবং আমি আমি মানে ওসমানকে আনতে পারি নাই, এটা একটা আশা করতেছি ওসমানকেও নেক্সট সিজনে পারবো। আফজাল ভাই এখন অত বেশি মনে হচ্ছে রেগুলার না। আফজাল ভাইয়ের খেলা আমি খুব মিস করি, ওনার সাথে আমার একটা বেশ ভালো রাইভালরি ছিল, সেটা আমি খুব মিস করি। ফজলে রাব্বিও আশা করি, যেহেতু আমরা এখন নতুন ভাবে শুরু করছি, আরো অনেক বেশি ইন্টারেক্টিভ হবে নেক্সট সেশন থেকে। ফারজানা পমি, আপনার নাম শুধু শুনেছি আমার বন্ধুদের কাছ থেকে, কিন্তু কখনো আপনার সাথে এর আগে কথা হয়নি। ইটস ভেরি গ্রেট মিটিং ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। এন্ড সবাইকে আজকের মতন আমি খুদাহাফেজ জানাচ্ছি আমাদের এফএফপিবির পক্ষ থেকে। আশা করছি সামনেই আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। Thank you very much.